হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার লেকচার। তো আজকে আমরা চ্যাপ্টার 10 এর লেকচার 2 পড়বো। তো এখানে আমাদের যে টপিক থাকবে সেটা হচ্ছে তোমার বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, সম্ভাব্যতার পূরক সূত্র, দেন হচ্ছে মুদ্রা ও ছক্কা রিলেটেড প্রবলেম, তারপরে হচ্ছে আমাদের সংখ্যা সংক্রান্ত সমস্যা। ঠিক আছে? তো এগুলো সবই তোমরা মোটামুটি জানো। তো আজকে আমরা এখান থেকে বেশ কিছু ম্যাথ দেখব। তো আশা করি আজকের পরে এই টপিকগুলোতে তোমার প্রবলেম থাকবে না। তাহলে এই যে দেখো আমাদের টপিক ওয়াইজ এখানে মার্ক করা আছে বর্জনশীল অবর্জনশীল ঘটনা। দেখো কত ইম্পর্টেন্ট এটা, আমাদের এটা 3 স্টার দেওয়া আছে, তাই না? দেন সম্ভাব্যতার পূরক সূত্র, এইটাও আমাদের বেশি ইম্পর্টেন্ট টপিক। মুদ্রা ছক্কার সংখ্যা সংক্রান্ত সমস্যা, এইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই দুইটা তো আছেই, এখান থেকে বেশি প্রবলেম আমাদের আসে। তাহলে চলো আমরা স্টার্ট করি একে একে। তো ফার্স্ট অফ অল আমরা পড়বো কিভাবে বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা। প্রথম কথা দেখো যে বর্জনশীল ঘটনাটা কি আর অবর্জনশীল ঘটনাটা কি। দেখো যদি বলি বর্জনশীল ঘটনা, শর্টকাটে বলে দিই ভাই, কারণ আমাদের সংজ্ঞা তো আর আসবে না। যে বর্জনশীল, বর্জনশীল ঘটনা বলতে আমাদের কি বোঝায়? ধরো তোমার কাছে দুইটা ইভেন্ট বা হচ্ছে দুইটা ঘটনা থাকবে যাদের মাঝখানে কোনো কমন পোর্শন থাকবে না। মানে ধরো এই যে আমি যদি ভেন চিত্র এখান থেকে ড্র করি, এই ধরো একটা ভেন ডায়াগ্রাম আমরা ড্র করলাম এখান থেকে। তো এই ভেন ডায়াগ্রামের তোমার কি হবে, এই ধরো একটা আমরা এ ঘটনা বললাম আর এটা ধরো বি ঘটনা বললাম। ঠিক আছে, এই ধরো দুইটা ঘটনা আমি বলছি। তাহলে এই এ ইভেন্ট আর হচ্ছে তোমার বি ইভেন্ট, এই দুজনের মধ্যে কি নাই বলতো? এই দুজনের মধ্যে কোনো কমন পোর্শন নাই। তাহলে আমরা বলবো এ আর বি পরস্পর কি বলতো? বর্জনশীল ঘটনা। তখন তুমি দেখবা এই এ ইন্টারসেকশন বি, যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসবে আমাদের 0, যে আমাদের এ আর বি এর মধ্যে কমন কিছু নাই। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি ভাইয়া আমাদের অবর্জনশীল ঘটনা, তাহলে বুঝতেই পারতেছো উল্টা কথা, যে আগে কমন কিছু ছিল না, এবার কমন কিছু থাকবে। তাহলে অবর্জনশীল ঘটনা। তাহলে অবর্জনশীল ঘটনা হইলে সেটা আমাদের কি হয়? অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে ভাইয়া তোমার কমন কিছু থাকবে। যে কমন কিছু ধরো থাকবে, এই হচ্ছে আমরা ভেনচিত্র ড্র করলাম। ভেনচিত্র ড্র করে ধরো এই হচ্ছে আমাদের এ ইভেন্ট, আমি বললাম এটা হচ্ছে আমাদের এ ঘটনা, আর এইটা ধরো কিনা আমাদের ভাইয়া বি ঘটনা। তাহলে এই এ আর বি, এই দুইটা ঘটনা, সেখানে তোমার এই এ ইন্টারসেকশন বি, এ ছেদ বি, এখানে কিছু একটা আমাদের ভ্যালু থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বর্জনশীল ঘটনা, আর এটা হচ্ছে কি আমাদের বলতো? অবর্জনশীল ঘটনা। জাস্ট এতটুকু জানতে পারলেই হয়েছে। তো এদের সম্ভাব্যতা সূত্রগুলা কি দেখো। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমাদের কি হয়, যে এই যে এ অথবা বি ঘটার সম্ভাবনা কত, জাস্ট সিম্পলি তাদেরকে যোগ করে দিলেই হয়েছে। আর অবর্জনশীলের ক্ষেত্রে কি করতে হবে দেখো তো, এক্সট্রা করে তোমার এই এ ছেদ বি অংশটুকু বাদ দিতে হয়। এখন দেখো এইখান থেকেও তুমি কিন্তু চাইলে এই যে প্রবাবিলিটি অফ এ ছেদ বি, এইটুকু তুমি চাইলে বাদ দিতে পারতা। কিন্তু ভাইয়া ওইটুকু আমরা লিখি নাই কেন বলতো? কারণ এই এ ছেদ বি এর ভ্যালু কত আসতেছে? 0। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটিও কিন্তু ভাই আমাদের 0 হয়ে যাবে। তো এটা বাদ দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য এটার এক্সট্রা করে লেখা হয় না। তাহলে আমরা বর্জনশীল ঘটনা আর হচ্ছে অবর্জনশীল ঘটনার জন্য ফর্মুলাটা দেখলাম। তোমরা জাস্ট ফর্মুলা জানলেই হয়েছে। এগুলো কিন্তু এসএসসি তে থাকতে চ্যাপ্টার 1 এ সেটের হায়ার ম্যাথে সেখানে প্রুফ পড়ে আসছিলা। সেটা প্রবাবিলিটির জন্য পড়ো নাই, পড়ছিলা নাম্বার অফ এলিমেন্টস এর জন্য। ঠিক আছে, ওই একই জিনিস কিন্তু ভাইয়া। এরপর হচ্ছে তোমার স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা বা হচ্ছে নির্ভরশীল ঘটনা। স্বাধীন ঘটনা কি জিনিস ভাইয়া? যে দুইটা ঘটনা একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না, যে একটা ঘটলো কি ঘটলো না তাতে আরেকটার যায় আসে না। তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমাদের দেখো প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি। স্বাধীন ঘটনা যে এ ছেদ বি যদি আমি বলি, তাহলে সেটা কি চলে আসে? জাস্ট দুইটার প্রবাবিলিটিকে আমাদের গুণ করে দিলেই হয়েছে। দেখবা ইউজুয়ালি আমাদের এই ইউনিয়ন বা সংযোগ যেটা, এইটা থাকলে আমরা কি করি বলো তো ভাই? এটা থাকলে আমরা যোগ করি। আর এই এন্ড যেটা বা হচ্ছে তোমার এখান থেকে বলতে পারো ইন্টারসেকশন বা ছেদ, এটা থাকলে আমরা গুণ করি। ঠিক আছে, এটা থাকলে আমরা গুণ করি। তাইলে এখন দেখো যে যদি দুইটা ঘটনা পরস্পর স্বাধীন বা অনির্ভরশীল হয়, তখন এ ছেদ বি এর প্রবাবিলিটি কত? জাস্ট দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা, তাইলেই হইছে। আর অধীন ঘটনাটা কি জিনিস ভাইয়া বলতো? যেটা একটা আরেকটার উপরে আমাদের ডিপেন্ডেন্ট, যে একটা ঘটনা ঘটলো কি ঘটলো না সেটা আরেকটার উপরে ইফেক্ট ফেলতেছে। তখন আমাদের ভাইয়া প্রবাবিলিটি অফ এ ছেদ বি এটা বের করতে গেলে তখন শুধুমাত্র এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কাজ হয় না। তখন দেখো প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ, এটাকে আমরা পড়ি কিভাবে? এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয় যে প্রবাবিলিটি অফ তোমার বি, এই যে আমাদের একটা এইভাবে করেও লেখা হয়। তো এটা কি বোঝায়? প্রবাবিলিটি অফ বি হোয়েন অলরেডি এ হ্যাপেন্ড। দেখবা ম্যাথগুলা যখন করতে যাব তখন এরকম কথা থাকবে। ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন বলবে যে ভাইয়া ধরো আমাদের একটা ঘটনা এ একটা ঘটনা বি, তোমাকে বলবে এ ঘটনা ঘটলে বি ঘটার প্রবাবিলিটি কত, বা বি ঘটনা ঘটলে এ ঘটার প্রবাবিলিটি কত, মানে একজন আরেকজনের উপরে ডিপেন্ড করতেছে। তো তার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। ধরো যদি প্রবাবিলিটি অফ এ দেওয়া থাকে
আর হচ্ছে বি বের করতে বলে, তখন ফর্মুলা আমাদের এইটা, এই যে আমাদের এইটা ইউজ করতে হবে, যে এখানে হচ্ছে probability of A when B already happened, আর এটা হচ্ছে probability of B when A already happened। মানে যখন B ঘটে গেছে এর সম্ভাবনা কত হবে সেইটা, যখন A ঘটে গেছে তোমার B ঘটে গেছে এর সম্ভাবনা কত হবে সেইটা। ওকে, এখানে অনেক কনফিউজ তোমার লাগতে পারে, আমরা যখন ম্যাথ করবো দেখবে একদমই কনফিউজিং না। তাহলে আমরা কি কি দেখলাম? বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, তোমার স্বাধীন ঘটনা, আর হচ্ছে কি বলতো অধীন ঘটনা বা নির্ভরশীল ঘটনা। তাহলে আমরা একে একে ম্যাথে আসি। ফার্স্টে ম্যাথটা দেখো কি বলছে, গণিত আর পরিসংখ্যান বিষয়ে তোমার 200 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন পরিসংখ্যানে 40 জন গণিতে ফেল করে। হ্যাঁ, 40 জন গণিতে ফেল করে, উভয় বিষয়ে তোমার 10 জন ফেল করে। নিরপেক্ষভাবে একজন ছাত্রকে বাছাই করলে তার পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, তাই না? তাহলে দেখো দেওয়া আছে কি কি ভাই, এখানে তোমার নাম্বার অফ ইউ দিয়ে ধরো আমরা টোটাল শিক্ষার্থী বুঝাইতেছি, যে টোটাল শিক্ষার্থী কতজন? টোটাল শিক্ষার্থী হচ্ছে 200 জন। আর পরিসংখ্যান স্ট্যাট, তাই না, স্ট্যাটিস্টিক্স, তাহলে সেই স্ট্যাটে ফেল করে কতজন? স্ট্যাটে ফেল করে ভাইয়া তোমার 20 জন। আর হচ্ছে দেখো নাম্বার অফ ম্যাথে ফেল করে কতজন? ম্যাথে ফেল করে আমাদের 40 জন। আর নাম্বার অফ দেখো কি বলছে, তোমার উভয় বিষয় মানে পরিসংখ্যানেও ফেল করে ম্যাথেও ফেল করে, সেটা কত? সেটাকে ধরো বললাম আমরা এস ইন্টারসেকশন এম, সেটা কত ভাইয়া? সেটা আমাদের 10 জন, তাই না? এটা আমাদের ফেল করে। তাহলে এখন এখান থেকে তোমাকে বের করতে বলছে কি ভাইয়া বলো তো? এখান থেকে তোমাকে বের করতে বলছে যে শুধু পরিসংখ্যানে পাস করবে আর গণিতে ফেল করবে এরকম স্টুডেন্টের তোমার হচ্ছে প্রবাবিলিটি বের করতে বলছে, তাই না? তাহলে দেখো এটা কিভাবে ড্র করা যায়। আমি ফার্স্ট অফ অল এখান থেকে তোমার ভেন চিত্রটা ড্র করি, যেটা ধরো বললাম স্ট্যাটের জন্য, আর এইটা ধরো বলতেছি আমরা ম্যাথের জন্য, ঠিক আছে? তাহলে ভাইয়া এখানে দেখো তো, খেয়াল করো, এটা হচ্ছে তোমার স্ট্যাট, আর এইটা হচ্ছে আমাদের এস ইন্টারসেকশন এম, আর এইটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে এখন খেয়াল করো, এখানে দেওয়া আছে তোমার স্ট্যাটে ফেল করে কতজন? 20 জন, এরকম সংখ্যাটা দেওয়া আছে। তো ভাইয়া এই 20 জনের মাঝখানে দেখো তোমার এই যে কমন আছে কতজন? 10 জন, যারা ম্যাথেও ফেল করে। তো শুধুমাত্র স্ট্যাটে যদি ফেল করে এরকম কথা বলে দেয়, তাইলে আমরা এখান থেকে কি করতে পারি ভাইয়া? দেখো তো, শুধুমাত্র ধরো স্ট্যাটে ফেল করছে কতজন সেটা আমরা বের করতে চাই, যে শুধুমাত্র স্ট্যাটে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলবো, যে খেয়াল করো, শুধুমাত্র স্ট্যাট, যে শুধুমাত্র তোমার পরিসংখ্যানে, তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের এই যে 20 জন থেকে ওই কমনটাকে 10টাকে বাদ দিবা, তাহলে আসে 10। তাহলে 10 জন শিক্ষার্থী এমন থাকে যারা তোমার কি করে বলতো, শুধুমাত্র স্ট্যাটে ফেল করে, বাট ওরা ম্যাথে ফেল করে না, বা হচ্ছে করে কি করে না সেটা তুমি আগে থেকে সাবস্ট্রাক্ট করে বাদ দিয়ে দিছো। যে দেখো 20 জন শিক্ষার্থী ছিল স্ট্যাটের, তার মধ্যে 10 জন কি করতো? 10 জন ম্যাথ স্ট্যাট দুইটাতেই ফেল করতো। তো আমি শুধুমাত্র স্ট্যাটে ফেল করছে এরকম শিক্ষার্থীকে আলাদা করে রাখলাম। এবার সেম ভাবে দেখো, আমরা যদি বলি শুধুমাত্র যদি বলি ম্যাথ, যে দেখো শুধুমাত্র আমাদের হচ্ছে ম্যাথ, তাহলে তখন কত হবে? দেখো ম্যাথে অলরেডি 40 জন ফেল করে, সেখান থেকে কমন পোর্শনটা বাদ দিবা, তাহলে 30 জন শুধুমাত্র ম্যাথে ফেল করে। ওকে, আর 10 জন হচ্ছে কি উভয় বিষয় ফেল করে। এবার আমি এটাকে একটু ফিল আপ করি, দেখো তাহলে ভাই এখানে বসবে কত বলো? এখানে বসবে তোমার 10, যে 10 জন শিক্ষার্থী যারা শুধুমাত্র স্ট্যাটে ফেল করে, এখানে বসবে 10 জন শিক্ষার্থী যারা কি করে বলতো, স্ট্যাট আর ম্যাথ দুইটাতেই ফেল করে, আর এখানে বসবে তোমার 30। এই 30 কেন? কারণ শুধুমাত্র 30 জন শিক্ষার্থী যারা শুধুমাত্র ম্যাথে ফেল করে। ওকে, এবার তোমাকে বের করতে বলছে কি, দেখো তো ভাইয়া, পরিসংখ্যানে পাস আর হচ্ছে গণিতে ফেল। এখন আমরা পূরক সেট রিলেটেড আইডিয়া আই গেস আমাদের আছে, যদি না থাকে সমস্যা নেই, আজকে আমরা পূরক সেট রিলেটেড প্রবলেম পড়বো। বাট আগে ভাগে আমি একটা কথা বলে রাখি, যে দেখো আমরা এখানে হচ্ছে তোমার পাস করার জন্য বলছি এস, যে স্ট্যাটে পাস করে সেটাকে ধরো আমরা ধরলাম এস। তাহলে এই যে প্রবাবিলিটি অফ, ধরো আমরা যদি বলি এস, আর হচ্ছে প্রবাবিলিটি অফ এস প্রাইম বা হচ্ছে এস কমপ্লিমেন্ট, সেটা কত হয় জানো? সেটা হয় আমাদের 1। কারণ কি, এই দুইটা ঘটনা পরস্পর তোমার পূরক ঘটনা, যে এটা হচ্ছে স্ট্যাটে ফেল করার সম্ভাবনা, আর এটা হচ্ছে কি বলতো, স্ট্যাটে পাস করার সম্ভাবনা। তাহলে আমরা এটা বলতে পারি যে দেখো তো, প্রবাবিলিটি অফ এই পাস করার সম্ভাবনা সেটা কি হবে? সেটা হবে 1 মাইনাস তোমার প্রবাবিলিটি অফ আমাদের ফেল করার সম্ভাবনা, এটা হওয়া উচিত। তো এটা আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে বলছি। আর এমনিতে তোমরা পূরক সেট পড়ে আসছো এসএসসিতে, ধরো আমরা যদি এইটা বলতাম, খেয়াল করো ভাই, এটাকে আমি একটু এই সাইডে রাখতেছি, ধরো আমি যদি তোমাকে বলতাম এস প্রাইম, এটা আমাকে বের করে দাও, তাহলে তুমি কি করতা? তাহলে তুমি করতা ইউ মাইনাস আমাদের হচ্ছে এস, এটা করতা না? যে আমরা হচ্ছে এস পূরক বের করতে চাচ্ছি, তাহলে এস পূরক কি হবে? আমাদের সার্বিক সেট মাইনাস হচ্ছে কি বলতো, ওই ফেল করছে স্ট্যাটে সেই সেটটা, তাই না?
তাহলে টোটালটা থেকে আমি যদি টোটালটা থেকে দেখো ভাই, এটা একটু খেয়াল করো, টোটালটা থেকে যদি এই যে স্ট্যাটে যারা ফেল করে এই অংশটুকুকে বাদ দিয়ে দেই, তাহলে বাদ বাকি আমার যা পড়ে থাকে, দেখো এইটুক বাদে বাকি যতটুকু তোমার এখানে পড়ে থাকে তারা কি বলতো, এই যে আমাদের স্ট্যাটের টোটাল অংশটা তুমি বাদ দিয়ে দাও, টোটাল অংশটা বাদ দিয়ে দিলা, তাহলে এই স্ট্যাট বাদে তোমার ইউ থেকে, এই ইউ তো হচ্ছে আমাদের টোটালটা, এই টোটাল সার্বিক সেটটা, এই সার্বিক সেট থেকে তুমি যদি এসটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি যা পড়ে থাকে তারা কি ভাই বলতো, তারা হচ্ছে তোমার এস প্রাইম। তাহলে তোমাকে এখন বের করতে বলছে কি, খেয়াল করো, তোমাকে বের করতে বলছে প্রবাবিলিটি। তাহলে আমরা এখান থেকে বলবো যে প্রথমে নাম্বারটা বের করি, যে নাম্বার অফ তোমার এস প্রাইম বা হচ্ছে এস কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে এম। এই কথার মানে কি ভাই বলতো, এই যে এস হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ফেল, যে কতজন ফেল করছে সেইটা, আর এটা কি বলতো, এটা হচ্ছে পাস, যে তোমার কতজন স্ট্যাটে পাস করছে সেটা। তাহলে তোমাকে প্রবাবিলিটি বের করতে বলছে কার বলতো, যে পরিসংখ্যানে পাস করে আর হচ্ছে তোমার গণিতে ফেল করে। তাহলে আমরা বললাম এস কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বলতো, এম। তাহলে দেখো তো ভাই সেটা কত হবে, এই এস তো বাদ, এইটুক তো বাদ, তাহলে এই বাকি অংশের সাথে বাকি যে যতটুকু যা যা আছে সেই বাকি অংশের সাথে এই এম এর কমন অংশ কতটুকু বলতো ভাইয়া, শুধু এই অংশটুকু কমন না, রাইট? যে বাকি যে এনভায়রনমেন্টটা তোমার এখানে আছে, বাকি যে এনভায়রনমেন্টটা এখানে আমাদের আছে, সেই বাকি এনভায়রনমেন্টের সাথে এম এর কমন অংশ কতটুকু, এম এর কমন অংশ জাস্ট হচ্ছে ভাইয়া তোমার এতটুকু, জাস্ট এতটুকু। তাহলে এই ভ্যালুটা কত বলতো, এই ভ্যালুটা হচ্ছে 30। তাহলে এটা কি বোঝায় বলতো, যে তোমার স্ট্যাটে পাস করবে কিন্তু ম্যাথে ফেল করবে, এরকম স্টুডেন্ট কতজন, এরকম স্টুডেন্ট হচ্ছে তোমার 30 জন। তাহলে 30 জন যদি হয়, তাহলে এখন প্রবাবিলিটি বের করবো আমরা, দেখো তাহলে আমরা এখন প্রবাবিলিটিটা বের করে ফেলি, এটা হচ্ছে 30। তাহলে এখন প্রবাবিলিটি অফ তোমার এস সি ইন্টারসেকশন হচ্ছে আমাদের এম, তাহলে সেটা কি হবে, নাম্বার অফ অনুকূল ঘটনা আর ডিভাইডেড বাই কি বলতো ভাই, নাম্বার অফ আমাদের মোট ঘটনা। তাহলে এটা দেখো 30 ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট কত, 200 জন, 200। তাহলে এটা কত আসবে, এটা তোমার আসবে 3/20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে ভাইয়া পরিসংখ্যানে পাস আর ম্যাথে ফেল করার সম্ভাবনা কত বলতো, 3/20। আর এই পুরো ঘটনা রিলেটেড আমরা আলোচনা দেখবা করব, তো ডোন্ট ওয়ারি। চলো তাহলে আমরা এবারে যাই। এই যে এখানে কি বলছে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি দেওয়া, এ আর বি দুইটা কি বলছে, এ আর বি দুইটা বলছে স্বাধীন ঘটনা। তাইলে তোমার এ ইন্টারসেকশন বি, এটার মান কত সেটা জিজ্ঞেস করছে, ইজি পিজি ম্যাথ। কি করতে হবে বলো, প্রবাবিলিটি অফ আমাদের এ ইন্টারসেকশন বি, যখন দুইটা ঘটনা পরস্পর স্বাধীন হয় তখন এই দুইটাকে আমরা সিম্পলি কি করে ফেলবো বলতো ভাইয়া, এই দুইজনের সম্ভাবনাকে সিম্পলি তুমি গুণ করে ফেলবা। তাহলে দেখো কত আসে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 1/3 আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে আমাদের 3/4। তাহলে অ্যান্সার কত চলে আসে ভাই, অ্যান্সার চলে আসে 1/4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটা কত হবে, সেটা হবে 1/4। পারা যাবে? ওকে, তাহলে দেখো পরে যাই। এটা দেখো কি বলছে, একটা ছক্কার গুটির সাথে এমন ভাবে তার বেঁধে দেওয়া হলো, এই যে দেখো এখানে একটা কথা বলছে ভাইয়া, তার বেঁধে দেওয়া হয়েছে, এইটা নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগবে। তাহলে দেখো এখানে বলছে তার বেঁধে দেওয়া হলো যে একটা জোড় সংখ্যা আসার সম্ভাবনা একটি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনার দ্বিগুণ হয়, জোড় সংখ্যা আসার সম্ভাবনা বিজোড় সংখ্যার দ্বিগুণ হয়। ছক্কা একবার নিক্ষেপ করে চারের কম ফোঁটা আসার ঘটনা এ দ্বারা নির্দেশিত হলে প্রবাবিলিটি অফ এ নির্ণয় করো। হ্যাঁ, এই যে যদি তোমার ছক্কার গুটির সাথে তার বেঁধে দেয় বা হচ্ছে বায়াসড এরকম কথা বলে দেয়, তাহলে তুমি বুঝবা যে এটা তোমার আনইউজুয়াল। ছক্কার গুটি ইউজুয়ালি আমরা দেখবা যখন ম্যাথ করি তখন লেখা থাকে নিরপেক্ষ ছক্কার গুটি, এটার মানে কি ওটা আনইউজুয়াল শেপ না, ওটা তুমি যদি থ্রো করো তাহলে এই যা 1 থেকে 6 এর মধ্যে কিছু একটা আমাদের আসবে, তাই না? কিন্তু এখানে তোমার কি করছে ভাই, দেখো তো তার বেঁধে দিছে, তার বেঁধে দিলে ওইটা কিন্তু আর বায়াসড নাই, ওটা নিরপেক্ষ নাই, ঠিক আছে? তো এই জন্য প্রবাবিলিটি আমাদের চেঞ্জ হইতে পারে। তো ওই যে তার বেঁধে দেয় বা হচ্ছে বায়াসড হয় এইসব জিনিস দেওয়া থাকলে বুঝবা ওই ছক্কাটা আর আমাদের নিরপেক্ষ নাই, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, তোমার জোড় সংখ্যা আসার সম্ভাবনা, যদি নিরপেক্ষ ছক্কা হইতো তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা যত হইতো বিজোড় আসার সম্ভাবনাও কি ভাই তাই হইতো না? কিন্তু এটাকে এখন আর নিরপেক্ষ আছে না, এটা নিরপেক্ষ নাই। দ্যাটস ওয়াই এখানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার জন্য সমান আসে নাই। উল্টা কথা কি বলছে, যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কি বলছে ভাই, বিজোড় সংখ্যার তোমার দ্বিগুণ হইছে, এটা বলছে। তাহলে এখন দেখো প্রবাবিলিটি অফ বিজোড়, যে প্রবাবিলিটি অফ বিজোড় সংখ্যা, ধরো আমরা বললাম বিজোড় সংখ্যা, প্রবাবিলিটি অফ বিজোড় সংখ্যা সেটা যদি হয় আমাদের এক্স, তাহলে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা সেটা কি আসবে বলো তো ভাইয়া, প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা সেটা আমাদের চলে আসবে তোমার, সেটা আমাদের চলে আসবে কত, 2x। যে জোড় সংখ্যা আসার প্রবাবিলিটি কত ভাইয়া বলো তো, 2x। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি যদি পুরা ছক্কাটার জন্যই বলি, যে ধরো প্রবাবিলিটি অফ আমি বললাম 1, প্রবাবিলিটি আমি ধরো বললাম 2, দেন প্রবাবিলিটি ধরো আমি বললাম 3, দেন প্রবাবিলিটি আমি বললাম 4,
তারপর হচ্ছে কি ভাই প্রবাবিলিটি অফ 5, দেন হচ্ছে প্রবাবিলিটি অফ 6। এই যে সবগুলোর সম্ভাবনা যদি আমি যোগ করি তাহলে অ্যান্সার কত হওয়া উচিত বলো তো ভাই? অ্যান্সার হওয়া উচিত 1, তাই না? যে 1 আসার সম্ভাবনা, 2 আসার সম্ভাবনা, 3, 4, 5, 6 এই 6টা আসার সম্ভাবনা কত বলো তো? টোটাল সম্ভাবনা কি আমাদের 1 হয়? এর চাইতে বড় কি হইতে পারবে? না। এখন দেখো তো এই 1 আসা, 1 কি একটা বিজোড় সংখ্যা? তাহলে 1 আসার সম্ভাবনা কত? এটা হচ্ছে x। আর এটা আসার সম্ভাবনা কত? 2x। এটা আসার সম্ভাবনা কত ভাইয়া? x। 4 আসার সম্ভাবনা 2x, 5 আসার সম্ভাবনা x, 6 আসার সম্ভাবনা হচ্ছে 2x। ইকুয়াল কত আসে? ইকুয়াল আসে 1। তাহলে দেখো তো ভাই এটা তোমার কত আসবে? 3x, 6x, 9x। তাহলে 9x ইকুয়াল হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু কত চলে আসে? x এর ভ্যালু চলে আসে আমাদের 1/9। এইটা আসলো, তাই না ভাইয়া? তাহলে এইটা যদি তোমার আসে, এই যে তাহলে আমাদের x এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, তাই না? x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার তোমরাই বলো যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা তাহলে আমরা কি বলবো? তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা আমরা বলবো যে 1/9, আর জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত বলবো? 2/9। এটা আমরা পাইলাম। এখন একটা জিনিস দেখো, এখানে বলছে কি যে ছক্কাটাকে তুমি একবার নিক্ষেপ করবা, 4 এর কম ফোঁটা আসার সম্ভাবনাকে এ দ্বারা নির্দেশিত হলে প্রবাবিলিটি অফ এ কি হবে? দেখো তো প্রবাবিলিটি অফ এ 4 এর কম বলছে ভাইয়া, 4 এর কম। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল আমরা কি বলতে পারি? যে প্রবাবিলিটি অফ এ একবার নিক্ষেপ করছো, তাহলে সেইটা এমন হইতে পারে যে ভাই আমাদের 1 আসছে, তাই না? এমন হইতে পারে যে ভাই এটা আমাদের 2 আসছে, এমন হইতে পারে যে এটা আমাদের 3 আসছে। এই যে এগুলা কিন্তু ভাইয়া প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা ঘটনা, যে হয় তোমার 1 আসছে অথবা 2 আসছে অথবা 3 আসছে। তো অথবা থাকলে কি আমাদের যোগ করতে হয়, তাই না? তাহলে তোমার 1 আসতে পারে, 2 আসতে পারে বা 3 আসতে পারে, কারণ 4 এর কম বলছে, তাই না ভাইয়া? এখন বলো এই 1 আসার প্রবাবিলিটি তুমি কত পাইছো? যে 1 তো একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার জন্য প্রবাবিলিটি কত? 1/9। জোড় সংখ্যার জন্য প্রবাবিলিটি কত? 2/9। বিজোড় সংখ্যার জন্য প্রবাবিলিটি কত? 1/9। তাহলে এটা করে দেখো তো কত চলে আসবে ভাই আমাদের? এটা চলে আসবে তোমার 4/9। তাহলে এই যে 4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9, এটা চলে আসলো। তাইলে ভাইয়া তোমার এখানে 4 এর চাইতে কম আসার সম্ভাবনা কত? 4 এর চাইতে কম আসার সম্ভাবনা হচ্ছে 4 ডিভাইডেড বাই 9। বুঝা গেছে? রাইট? আর এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা ভাইয়া, যে তার বেঁধে দিছে বা হচ্ছে বায়াসড হইতেছে বা ধরো নিরপেক্ষ নয়, এরকম কথা যদি বলে দেয়, তাইলে বুঝবা যে ওই যে ছক্কায় আমরা ইউজুয়ালি কি জানতাম? জোড় আর বিজোড়ের সম্ভাবনা সমান হয়, বাট এটার সম্ভাবনা সমান নাও হইতে পারে। ঠিক আছে? তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি দিছে? দেখো এটা আইইউটির ম্যাথ। তোমাদের বারবার বলি আমি যে আইইউটির ম্যাথ পারার জন্য আমাদের একটু ইংলিশ কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আইইউটির পরীক্ষা দিতে চাইলে অবশ্যই আইইউটির কোশ্চেন ব্যাংক সলভ করবা। ঠিক আছে? তাহলে এখন দেখো কি বলছে? দ্য ফলোইং ফিগার রিপ্রেজেন্টস এ ভেন ডায়াগ্রাম দ্যাট শোজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস হু রিড এনি অফ 3 পপুলার ম্যাগাজিন এ, বি অ্যান্ড হচ্ছে কি বলতো সি। One of these students is selected at random. Find the probability that the student reads more than one magazine. More than one magazine. তাহলে এখানে তোমার 3টা ম্যাগাজিন ধরো এ, বি, সি। এই 3টা ম্যাগাজিন পড়ে ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট। তাদের হচ্ছে তোমার নাম্বারগুলো দেখো ভেন ডায়াগ্রামে দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে তুমি র্যান্ডমলি একজনকে পিক করবা। সে হচ্ছে তোমার মাল্টিপল ম্যাগাজিন, দেখো মোর দ্যান ওয়ান ম্যাগাজিন পড়বে, তার প্রবাবিলিটি কত? এখন এইটা দেখে রিড করতে পারো কিনা ভাইয়া বলো তো? প্রথমে বলো এখানে টোটাল স্টুডেন্ট কত? ধরো টোটাল স্টুডেন্টকে আমি ধরো বললাম নাম্বার অফ এস। টোটাল স্টুডেন্টকে আমি ধরো বললাম নাম্বার অফ এস। তাহলে দেখো এই 4 এর পরিচয় কি ভাই বলো তো? শুধুমাত্র এ ম্যাগাজিন পড়ে। এই 2 এর পরিচয় হচ্ছে এ আর বি দুইটাই পড়ে। এটা হচ্ছে শুধু বি পড়ে, এটা হচ্ছে বি আর সি দুইটাই পড়ে, এটা হচ্ছে শুধু সি পড়ে। তাহলে এই সবগুলাকে তুমি যোগ করে দিবা। তাহলে 4 আর 2 6, 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে আমাদের কত? 14, 14 আর 6 হচ্ছে 20। তাহলে এই যে ভাই 20। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট কতজন বলো তো? 20 জন। ফাইন। এরপরে তোমাকে কি বলছে ভাই দেখো, তোমার মোর দ্যান ওয়ান ম্যাগাজিন। তাহলে দেখো তো মোর দ্যান ওয়ান ম্যাগাজিন ওয়ালা গ্রুপ কোনটা কোনটা? এই যে ভাই এইগুলা না, দেখো তো এই যে এইগুলা কিনা, যে এইটা একটা মোর দ্যান ওয়ান ম্যাগাজিন, এইটা একটা মোর দ্যান ওয়ান ম্যাগাজিন। যে এইখানে যাই স্টুডেন্ট আছে তারা দেখো দুইটা ম্যাগাজিন পড়ে, আর এখানে যারা আছে তারাও দুইটা ম্যাগাজিন পড়ে। তার মানে কি তোমার মোর দ্যান ওয়ান ম্যাগাজিন ওয়ালা স্টুডেন্ট কতজন? এই 2 আর হচ্ছে এই 3, তার মানে 5 জন। তাহলে সেই তাদের নাম্বারটাকে ধরো বললাম নাম্বার অফ এ। তাহলে নাম্বার অফ এ যারা মোর দ্যান ওয়ান ম্যাগাজিন পড়ে তারা হচ্ছে কতজন ভাই? 5 জন। তাহলে ওই প্রবাবিলিটি অফ এ কি হবে? প্রবাবিলিটি হবে অফ এ হবে নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে ভাইয়া 5 ডিভাইডেড বাই হচ্ছে 20, তাহলে 1 ডিভাইডেড বাই 4, এটা তোমার অ্যান্সার। 1 ডিভাইডেড বাই 4 এটা আমাদের হয়ে যাবে কত বলো তো ভাইয়া? অ্যান্সার। তাহলে দেখো তো, ও একটা ছোট্ট জিনিস আমরা মিস করলাম ভাইয়া। দেখো নাম্বার অফ টোটাল স্টুডেন্ট বলছি না, দেখো মাই ব্যাড, নাম্বার অফ টোটাল স্টুডেন্ট বলছি। তো আমাদের এখানে ছোট্ট একটা জিনিস আছে, দেখো তো এই যে এই বেচারাকে তো আমি ভুলেই গেছিলাম। এখানে দেখো একজন 10 জন আছে, 10 জন স্টুডেন্ট হচ্ছে ধরো আমার মতো।
যে কোনো ম্যাগাজিন পড়ে না, ঠিক আছে? তাহলে এখন যে কোনো ম্যাগাজিন পড়ে না, তাহলে কি তাকে টোটাল স্টুডেন্টের মধ্যে ধরা যাবে না? অবভিয়াসলি ধরতে হবে। তাহলে এই যে প্লাস বলবা 10, তাহলে এটা কত আসে? এটা আসে আমাদের 30। তাহলে 30 জন স্টুডেন্ট হচ্ছে টোটাল। তাহলে দেখো আমাদের প্রবাবিলিটিটাতে তাহলে অ্যান্সারটা চেঞ্জ হবে। যে এটা কত হবে ভাই? এটা 20 না, এটা হচ্ছে তোমার 30। এটা হচ্ছে 30। তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 1/6। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/6। তাহলে সেটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে তোমার সি। বুঝতে পারলা কি বললাম? যে ভাই টোটাল স্টুডেন্ট 30 জন আর তোমার 5 জন স্টুডেন্ট আছে যারা একটা চাইতে বেশি ম্যাগাজিন পড়ে। তাহলে প্রবাবিলিটি আমরা বের করে ফেলছি। ডান? এই যে একটু খেয়াল করে, আমি প্রথমে খেয়াল করি নাই ভাইয়া। তো তোমরা একটু দেখবা যে এই আশেপাশে কোনো মান দেওয়া আছে কিনা। তাদেরকে কিন্তু টোটাল স্টুডেন্টের মধ্যে নিতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা পরে যাই। এটা দেখো কি বলছে? সাপোজ ইন এ রুম দেয়ার আর 5 ডোরস। একটা রুমে ধরে নাও যে 5টা দরজা আছে। one বাংলাদেশি, one বাংলাদেশি, one Canadian, one Japanese and হচ্ছে one Australian want to enter into that room. ওই রুমের মধ্যে ঢুকতে চাচ্ছে। Find the probability of their entering through different doors. তারা হচ্ছে আলাদা আলাদা দিয়ে দরজা দিয়ে যাবে, তার হচ্ছে probability বের করতে বলছে। তাহলে দেখো probability যদি আমরা বের করি, যে probability of তোমার হচ্ছে entering through different doors, তাহলে এই যে দেখো probability যদি আমরা বের করি, probability, তাহলে সেটা কি আসবে দেখো। প্রথমে আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশিকে বেশি প্রায়োরিটি দিতেছি। দরজা আছে কয়টা? 5টা। তাইলে প্রথম যেই জন লোক, তার জন্য অপশন কয়টা বলো তো? 5টাই। তাইলে বাংলাদেশি যে আছে, বাংলাদেশির জন্য তুমি এই যে 5/5 বললা। এই যে মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে তোমার 5। এটা হচ্ছে ভাইয়া মোট ঘটনা, এটা হচ্ছে তোমার মোট ঘটনা। আর এখানে যেটা আছে, এই যে এখানে যেটা আছে, এটা কি বলতো? এটা হচ্ছে অনুকূল ঘটনা। যে প্রথম যেই বাংলাদেশি লোকটা আছে, সেই বাংলাদেশি লোকটার জন্য তোমার দরজা খোলা কয়টা বলতো? 5টা। আর তাইলে তার জন্য অপশন কয়টা? 5টা। তাহলে সেই ওর জন্য অনুকূল ঘটনাও 5 আর মোট ঘটনাও কি বলতো ভাইয়া? 5। এখন বাংলাদেশি লোকটা ধরো চলে গেছে একটা দরজা দিয়ে, চলে গেছে। এরপরে তোমার এই কানাডিয়ান লোকটা যাবে। এখন ওর জন্য দরজা কয়টা বলতো? ওর জন্য দরজা কিন্তু 5টা। কিন্তু বাংলাদেশি লোক যেই দরজা দিয়ে গেছে, ওই দরজা দিয়ে কিন্তু যাইতে পারবে না। কারণ কি? ডিফারেন্ট ডোরস বলছে, যে আলাদা আলাদা দিয়ে দরজা দিয়ে যাইতে হবে। তাইলে ওই কানাডিয়ান লোকের জন্য অনুকূল ঘটনা কত হবে ভাই বলতো? 4। দেন হচ্ছে তুমি বলবা ইনটু, তারপরে দেখো পরের জন হচ্ছে 5। তাহলে বুঝতেই পারতেছো জাপানিজের জন্য অনুকূল ঘটনা 3। তারপরে বুঝতেই পারতেছো আমাদের অস্ট্রেলিয়ানের জন্য অনুকূল ঘটনা কত হবে বলতো ভাই? 2। তাহলে এইটা আমাদের ইকুয়াল কত আসে? ইকুয়াল কত চলে আসবে? তাহলে এইটা আমাদের চলে আসবে তোমার 5^4, 5 ইন্টু হচ্ছে আমাদের 4 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2 আর হচ্ছে তোমার 5^4। তাহলে এটা আসতেছে ভাই 24/125, তাহলে 0.192, 0.192, হুইচ ইজ অপশন ডি। এখন তোমরা বলতে পারো যে ভাই এটা গুণ হইছে কেন? এটা গুণ কেন হইলো? হ্যাঁ, তোমরা বিন্যাস সমাবেশে এই জিনিসটা পড়ে আসার কথা, যে বিন্যাস সমাবেশে আমরা পড়ি যে যদি কোনো একটা কাজ আমরা স্টেপ ভাঙায় ভাঙায় করি, এখানে আমাদের টোটাল কাজটা কি বলতো? টোটাল কাজটা হচ্ছে 4 জন রুমের ভিতরে ঢুকবে। তাহলে সেই রুমের ভিতরে ঢোকানোর জন্য দেখো স্টেপ বাই কাজটা আমরা করছি। তাহলে স্টেপ ভেঙে ভেঙে যত কাজ করি, তাদেরকে কি করতে হয় বলতো? মাল্টিপ্লাই করতে হয়। ওই যে তোমরা এরকম ম্যাথ করছো না ভাইয়া, যে তোমার ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, সেখান থেকে কক্সবাজার যাবে, তখন এই প্রবাবিলিটি গুলাকে কি আমরা মাল্টিপ্লাই করতাম না? কেন করতাম? কারণ আমরা স্টেপ ভেঙে ভেঙে যাইতেছি। আর একদম সরাসরি একটা কাজ করে ফেলে তাকে কি করতে হয়? তাকে করতে হয় যোগ। গণনার যোজন বিধি, গণনার গুণন বিধি, এগুলা কিন্তু তোমরা বিন্যাস সমাবেশে পড়ো, আর ওইখানে আশা করি তোমরা পড়ে আসছো। তো এখানে একটা কাজে আমরা স্টেপ ভেঙে ভেঙে করতেছিলাম, দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা স্টেপকে আমরা কি করলাম? মাল্টিপ্লাই করলাম। ডান? ঠিক আছে, তাহলে চলো পরে যাই। এটা দেখো প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ এত বলছে, প্রবাবিলিটি অফ বি হোয়েন এ অলরেডি হ্যাপেন্ড, এটা তোমার কাছে জিজ্ঞেস করছে। তাহলে ভাই যে দেখো কি করতে হবে, এটা কি জিজ্ঞেস করলো? যে আমাদের অধীন ঘটনা, যে এ ঘটনার উপরে বি ঘটনা নির্ভরশীল। তোমাকে ফাইন্ড আউট করতে বলছে প্রবাবিলিটি অফ বি হোয়েন এ অলরেডি হ্যাপেন্ড। তাহলে কি করবা জানো? যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা উপরে লিখবা ডিভাইডেড বাই যেটা তুমি অলরেডি জানো, মানে এই এ তুমি অলরেডি জানো, সেটা দিয়ে ডিভাইড করবা। এই কথার মানে কি দেখো, এটা রিড কেমনে করবা? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ বি হোয়েন এ অলরেডি হ্যাপেন্ড। বি এর সম্ভাবনা বের করো যখন এ অলরেডি তোমার হয়ে গেছে বা ঘটে গেছে। যে এ ঘটে গেলে বি ঘটার সম্ভাবনা কত? তাহলে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়? এই যে ভাই এইটা হচ্ছে তোমার ফর্মুলা। আর যদি উল্টা কথা বলতাম, যে প্রবাবিলিটি অফ এ হোয়েন বি অলরেডি হ্যাপেন্ড, তখন ফর্মুলা কি হইতো? তখনও ফর্মুলা আসলে ভাই একই রকম। তখন তুমি জানো কারটা বলো তো? বি এরটা জানো, তখন জাস্ট বি দিয়ে ডিভাইড করতে হইতো। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাছে যেটা চাইছে আমরা সেটা বের করি। তাহলে এটা কত দেওয়া দেখো তো? এটা দেওয়া হচ্ছে 1/5
আর এটা দেওয়া কত, প্রবাবিলিটি অফ এ 1/3, তাহলে এটা কত আসবে, এটা আসবে 1/15। তাহলে এটা অপশন কোনটা বলো তো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। করা যাবে না ভাইয়া, ইজি পিজি ম্যাথ, দেখো বুটেক্সে আসছে। এবার আমরা তাহলে পরে যাই। এটা দেখো, একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট শতকরা 70% সুযোগে দ্রব্য বিক্রি করে। পর্যায়ক্রমিক খরিদ্দারদের আচরণ পারস্পরিক প্রভাব মুক্ত, এই কথার মানে কি, এই যে তোমার খদ্দের যতগুলো আছে, ঠিক আছে, কাস্টমার, সেই কাস্টমারদের কি বলছে বলতো, আচরণ পারস্পরিক প্রভাব মুক্ত। তার মানে এরা কি বলতো, পরস্পর তোমার স্বাধীন ঘটনা। পারস্পরিক প্রভাব মুক্ত বলছে, এই কথার মানে হচ্ছে তোমার বুঝে নিবা, এটা হচ্ছে আমাদের স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা, ঠিক আছে, স্বাধীন স্বাধীন ঘটনা। তাহলে ভাই দেখো এবার কি বলছে, দেখো যদি এ এবং বি দুইজন খরিদ্দার দোকানে প্রবেশ করে, তাহলে এ অথবা বি এর নিকট বিক্রেতার দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা নির্ণয় কত, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে তুমি দেখো ভাই প্রথমে ফর্মুলা কি জানো, এই যে এখানে অথবা দিছে, তাই না, এ অথবা অথবা বি, তাহলে তোমাকে প্রবাবিলিটি বের করতে বলছে কি বলতো, প্রবাবিলিটি অফ এ অথবা বি, তার মানে কি এ সংযোগ বি। তাহলে এটার ফর্মুলা কি ছিল বলো, এটার ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস হচ্ছে কি বলতো, প্রবাবিলিটি অফ আমাদের এ ছেদ বি, এইটা, তাই না, এটাই তো হওয়া উচিত। তাহলে এখন বলো প্রবাবিলিটি অফ এ, যে প্রত্যেক বিক্রেতায়, যে একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট কি করে বলতো, 70% সুযোগে দ্রব্য বিক্রি করে। তার মানে কি প্রবাবিলিটি অফ এ কত বলতো, 70%। যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ সেটা কত, সেটা হচ্ছে তোমার 70%। তো এটাকে যদি পার্সেন্টেজ সরাই দেই, তাহলে এটা হয়ে যাবে কত, 0.7। বলো প্রবাবিলিটি অফ বি কত ভাইয়া, প্রবাবিলিটি অফ বিও সেম 70%, তাহলে সেটা কত, সেটা আমাদের 0.7 আসবে। এটা আসলো রাইট। এখন বলো এই যে কি বলছে, খরিদ্দারের আচরণ পারস্পরিক প্রভাব মুক্ত, মানে ঘটনাটা কি বলতো, স্বাধীন। তাহলে ঘটনা যদি স্বাধীন হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ছেদ বি, এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু হচ্ছে ভাই কি বলতো, প্রবাবিলিটি অফ বি। এটা আমরা জানি না, জানি তো। তাহলে এখন দেখো তো ইকুয়াল কি আসবে, প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি এ হচ্ছে তোমার 0.7, প্রবাবিলিটি বি হচ্ছে 0.7 মাইনাস, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, তাহলে এটা হয়ে যাবে তোমার 0.7 ইন্টু 0.7। তাহলে দেখো তোমার এ অথবা বি এর নিকট বিক্রেতার দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা কত আসবে, সেটা আমরা বের করতে পারবো। 0.7 প্লাস 0.7 মাইনাস 0.7 ইন্টু 0.7, তাহলে এটা চলে আসতেছে ভাই 0.91, 0.91। তাহলে এটার অ্যান্সার কোনটা, আমাদের হচ্ছে সি। ওকে, তাহলে ভাই যে পারস্পরিক প্রভাব মুক্ত এভাবে বলে দিতে পারে, বা তোমাকে ডিরেক্টও বলে দিতে পারে যে পরস্পর স্বাধীন ঘটনা, ঠিক আছে। তাহলে খেয়াল রাখবো যে প্রবাবিলিটি অফ আমাদের এ ছেদ বি কি হয়, সেটা হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। করা যাবে ভাইয়া? ওকে, তাহলে চলো আমরা পরে যাই। এটা কি বলছে দেখো, একটা মুদ্রা পরপর 3বার টস করা হলে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল পাবার সম্ভাবনা কত। যে পরপর 3বার তুমি টস করছো, ঠিক আছে, তাহলে ভাইয়া পরপর 3বার টস করলে দেখো একটা মুদ্রাকে যদি n সংখ্যক বার তুমি টস করো, তাহলে তার টোটাল আউটকামস, টোটাল কতগুলা ঘটনা হইতে পারে, তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে টোটাল কতবার আমরা নিক্ষেপ করছি, 2 কিউব, তার মানে কি টোটাল ঘটনা আসবে কয়টা ভাইয়া বলো তো, 8টা। তাহলে দেখো তোমাকে যদি আমি এটাকে ওই যে প্রবাবিলিটি ট্রি ড্র করেও বলতে পারো, বা হচ্ছে তুমি কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়েও লিখতে পারো। এই দেখো আমাদের প্রথম মুদ্রা, দেখো প্রথমবার যখন মুদ্রা নিক্ষেপ করছো প্রথমবার, তখন আমাদের ঘটনা কি কি হইতে পারে, আইদার হেড আসতে পারে, আর না লিখে বলো তো টেল আসতে পারে। এবার যদি বলি ভাই দ্বিতীয়বার, দ্বিতীয়বার করলে কি হবে, দেখো দ্বিতীয়বার করলে এই যে একবার আর হচ্ছে এই 2বার, এদেরকে কি করতে হয় ভাই, ক্রস করতে হয়, বা তুমি ট্রি একেও করতে পারো, নো প্রবলেম। তাহলে দেখো তো এটা কি আসবে, এটা চলে আসবে আমাদের এইচ এইচ, দেন হচ্ছে এইচ টি, তারপর হচ্ছে ভাই টি এইচ, আর কি বলতো, আর হচ্ছে আমাদের টিটি, এটা চলে আসলো রাইট। দেন দেখো আমরা যদি বলি তৃতীয়বার, তৃতীয়বার করলে আমাদের কাহিনী কি হবে, তৃতীয়বার করলে কাহিনী কি হবে, তৃতীয়বার করলে দেখো এই যে একবার বললাম, একবার, আর এই যে দেখো 2বারেরটা তুমি অলরেডি পাইছো, তাহলে 2বারেরটা আমরা জানি এইচ এইচ, দেন হচ্ছে এইচ টি, তারপর হচ্ছে তোমার টি এইচ, আর কি বলতো টিটি, এটা, তাই না। তাহলে এবার যদি একে তুমি প্রোডাক্ট করে দাও, তাহলে সেটা কি আসবে বলো, কার্টেশিয়ান প্রোডাক্ট করলে সেটা আসবে এইচ এইচ এইচ, এরপরে কত ভাই, এরপর হচ্ছে আমাদের এইচ এইচ টি, এইচ টি এইচ, তারপর হচ্ছে এইচ টি টি। ওকে, দেন হচ্ছে আমাদের কি বলছে ভাই, দেখো এই যে টি দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, সেটা আসবে আমাদের টি এইচ এইচ, তারপর হচ্ছে তোমার টি এইচ টি, টি এইচ টি, আর হচ্ছে টি টি এইচ, টি টি এইচ, আর হচ্ছে টি টি টি। তাহলে এই হচ্ছে টোটাল 8টা ঘটনা, ঠিক আছে।
এই হচ্ছে তোমার টোটাল 8টা ঘটনা ঘটতে পারে। এখন কোশ্চেনে বলছে কি ভাই দেখো, পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেইল পাওয়ার সম্ভাবনা কত? পর্যায়ক্রমে কথাটা বলছে, তার মানে কি বলতো, তোমাকে এখান থেকে বের করতে বলছে এইটা দেখো, যে প্রবাবিলিটি অফ হেড টেল হেড, এটা একটা কাহিনী হইতে পারে, বা হচ্ছে এই যে এখান থেকে আমরা ধর বললাম প্রবাবিলিটি অফ পর্যায়ক্রমে তোমার কি বলতো হেড অ্যান্ড টেল, পর্যায়ক্রমে ধরো আমরা বললাম হেড এবং টেল, খেয়াল করো, পর্যায়ক্রমে হেড এবং টেল, তাহলে এই ঘটনাটা কত ভাবে ঘটতে পারে, যে পর্যায়ক্রমে তোমার হেড আসবে আর টেল আসবে, এই ঘটনাটা কত ভাবে ঘটতে পারে দেখো তো। একটা ঘটনা হইতে পারে যে তোমার কি আসছে, প্রথমবারে আমাদের হেড আসছে, সো প্রথমবারে ধরো হেড আসলো, এর পরের বারে টেল, এর পরের বারে হেড, তো এটা একটা কাহিনী হইতে পারে। আরেকটা ঘটনা কি হইতে পারে বলো তো ভাই, প্রবাবিলিটি অফ তোমার প্রথমবারে আসতে পারে টেল, তারপরে আসতে পারে আমাদের কি হেড, তারপরে আসতে পারে কি বলতো টেল, এটা আমাদের আসতে পারে। তো এই দুইটা কাহিনী কিন্তু হইতে পারে, তাই না? তাহলে প্রথমবার এটা দেখো তো, প্রথমবারের জন্য আমাদের সম্ভাবনা কত হবে, এই যে তোমার হেড টেল হেড এটা আসার সম্ভাবনা হবে 1/8, আর হচ্ছে যে তোমার টেল হেড টেল এটা আসার সম্ভাবনা হবে 1/8, তাহলে এটা কত হয়ে যাবে ভাই, এটা হয়ে যাবে 2/8, তাহলে সেটা অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 1/4। বুঝছো ব্যাপারটা, যে পর্যায়ক্রমে বললে কিন্তু আমাদের হেড টেল হেডও নেওয়া লাগবে, আবার টেল হেড টেল এটাও নেওয়া লাগবে, বা তুমি একবারও করতে পারতা, দেখো যে টোটাল ঘটনা হচ্ছে 8, তাহলে এইটা আমাদের একটা ঘটনা, এটা একটা ঘটনা, আর এইটা হচ্ছে আরেকটা ঘটনা, তাহলে 2/8 which is 1/4, তাহলে 1/4 কোথায় আছে, ইয়েস অপশন এ, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে দেখো পরে যাই আমরা, পরে কি আছে, যে আমাদের পূরক ঘটনা, যেটা আমরা অলরেডি একটু মেনশন করছিলাম, যে পূরক ঘটনা হচ্ছে ভাই বেসিক্যালি কি দেখো, যে একটা ঘটনা ঘটলে আমরা হচ্ছে তার যদি সম্ভাবনা জানি, তাহলে ওইটা ঘটবে না যদি না ঘটে তারও সম্ভাবনা আমরা বের করতে পারি কিভাবে, দেখো কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি বলি প্রবাবিলিটি অফ এ, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি বলি প্রবাবিলিটি অফ এ, আর তার সাথে যদি আমরা কি করি ভাই দেখো তো, ওই ঘটনা না ঘটার সম্ভাবনা বলি, তাহলে সেই দুইজনের যোগফল কি আসে বলতো ভাই, যোগফল আসবে আমাদের 1, মানে মোট সম্ভাবনা তো আমাদের 1ই হবে, তাই না? তাহলে দেখো প্রবাবিলিটি অফ এ ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ প্রাইম বা হচ্ছে এসি, সেটা হচ্ছে কি বলতো ভাই, এইটা হচ্ছে আমাদের না ঘটার সম্ভাবনা, তাহলে ঘটার সম্ভাবনা না ঘটার সম্ভাবনা যদি যোগ করো তাহলে অ্যান্সার আসে কত বলতো ভাই, অ্যান্সার আসে আমাদের 1। তাইলে আমরা ধরো একটা জানি, এই ঘটার সম্ভাবনা জানি, তাহলে 1 থেকে তাকে মাইনাস করে না ঘটার সম্ভাবনা আমরা ইজিলি বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো ওই কথাগুলোই ভাই এখানে বলছে, যে এইটা হচ্ছে ধরো তোমার এ সেট, তাহলে টোটালটা থেকে যদি এই সেটটাকে তুমি বাদ দাও, তাহলে বাকি যা পড়ে থাকে সেটা হচ্ছে কি আমাদের এ পূরক, তাই তো ভাইয়া? তাহলে চলো এই রিলেটেড আমাদের কি কি ম্যাথ হইতে পারে ওই জিনিসটা আমরা একটু দেখে ফেলি, ওই জিনিসটা আমরা এখান থেকে একটু দেখে ফেলি। তো ফার্স্ট অফ অল এটা দিছে, ধরা যাক এ এবং বি দুইটা ঘটনা, যেখানে তোমার পি এ বার ইকুয়াল কত দিছে 0.4, আর হচ্ছে পি এ সেট বি ইকুয়াল বলছে 0.2, তাহলে প্রবাবিলিটি অফ আমাদের এ দেন হচ্ছে তোমার ছেদ আর কত ভাই বলো তো বি বার, এটা আমাদের বের করতে বলছে। তো এই টাইপের প্রবলেম না ভাই একটু ভেনচিত্র রাখলে আমাদের জন্য ইজি হয়ে যায়। খেয়াল করো এই জিনিসটা, বলো ধরো তোমার কাছে আছে কত, তোমার কাছে আছে এইটা, যে ধরো এইটা হচ্ছে কি আমাদের, এইটাকে ধরো বললাম তোমার এ সেট, আর এটাকে ধরো বললাম আমরা ভাইয়া বি সেট, এটা ধরো এ বললাম, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, তাহলে এই পোর্শনটুকু হচ্ছে কি, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের এ সেট বি, এটা তাই না ভাইয়া? এখন আমরা হচ্ছে কি বের করতে চাচ্ছি, দেখো এ এন্ড মানে হচ্ছে এ ছেদ তোমার বি বার বা হচ্ছে বি পূরক, তাহলে ভাই প্রথমে বি পূরকটা কি হবে, এই যে বি বার যেটা, এই টোটাল সেটটাকে ধরো আমরা বললাম সার্বিক সেট ইউ, তাহলে বি বার কি হওয়া উচিত, ইউ মাইনাস বি, এটা হওয়া উচিত, তাই না ভাই? এখন দেখো তো টোটালটা থেকে যদি তুমি বিটাকে বাদ দিয়ে দাও তাহলে ব্যাপারটা কি হয়, এই যে টোটালটা থেকে যদি আমরা এই বি সেটটাকে বাদ দেই, তাহলে আমাদের কি, তোমার এই বাদবাকি যা অংশ পড়ে থাকে সেটাই কি বলতো, সেটাই হচ্ছে আমাদের বি বার, রাইট? এখন তোমাকে ফাইন্ড আউট করতে বলছে কি, দেখো তোমাকে ফাইন্ড আউট করতে বলছে প্রবাবিলিটি অফ এ সেট বি বার। দেখো এই যে বাকি যতটুকু ভাইয়া পড়ে আছে, এই যে বাকি তোমার যতটুকু পড়ে আছে এগুলো সব কি বলতো, এগুলো সব হচ্ছে বি বার, তাহলে সেই বি বারের সাথে তোমার এর কমন অংশ কতটুকু বলতো, বি বারের সাথে ভাইয়া এর কমন অংশ দেখো তো এইটুক কিনা, এইটুক আমাদের তোমার এই যে এর সাথে তোমার বি বারের কমন অংশ কিনা বলতো, এই জিনিসটা বুঝো কিনা, যে এইটুক হচ্ছে আমাদের এর সাথে বি বারের কমন অংশ, এটা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এইটুকেরই প্রবাবিলিটি তোমার ফাইন্ড আউট করতে বলছে। তাহলে এখন দেখো তো ভাই এটা কিভাবে বের করতে পারি, এই টোটালটা কি বলো, এই যে খেয়াল করো এখানে যে টোটালটা আছে, এই যে আমি এটা একটু সুন্দর করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের কত এ ছেদ আর হচ্ছে বি বার,
তাহলে এখন ভাই দেখো এই টোটাল সার্কেলটা কত বলো তো? টোটাল সার্কেলটা হচ্ছে এ। তাহলে টোটাল সার্কেলের প্রবাবিলিটি আমরা বলবো প্রবাবিলিটি অফ এ। টোটাল সার্কেলের প্রবাবিলিটি আমরা বলবো কি ভাই? প্রবাবিলিটি অফ এ। তাহলে এটাকে ধরো বললাম প্রবাবিলিটি অফ এ। সেই প্রবাবিলিটি অফ এ থেকে তুমি যদি এই অংশটুকুকে বাদ দাও, এই অংশটুকুকে বাদ দাও, তাহলে কি বাকি অংশটা পড়ে থাকে না? থাকে তো। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো প্রবাবিলিটি অফ এ থেকে আমরা বাদ দিব কাকে? প্রবাবিলিটি অফ এ সেট বি বারকে। এটাকে আমরা বাদ দিব। তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো? আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তোমার কাছে কোশ্চেনে কিন্তু প্রবাবিলিটি অফ এ দেওয়া নাই, কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ বার। তাহলে এখন আমাকে বলো প্রবাবিলিটি অফ এ বার, ঠিক আছে, আর হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এই দুটাকে যদি যোগ করো তাহলে কত আসা উচিত? অ্যান্সার 1 আসা উচিত। যে না ঘটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা যোগ করলে কত আসবে? 1। তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে 0.4, দেন প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে 1। তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ এ কত আসবে বলো তো ভাইয়া? সেটা আসবে আমাদের 0.6, এটা চলে আসবে, রাইট? তাহলে এই যে ভ্যালুগুলো এখানে বসাও। তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.6 আর প্রবাবিলিটি অফ এ সেদ আমাদের হচ্ছে বি বার, তাই না? এ সেদ বি বার না তো? এই যে এটা আমাদের এখানে বি বার কেন দিলাম আমরা? এ সেদ বি। তাহলে এ সেদ বি সেটা কত দেখো তো? সেটা দাও 0.2। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ভাই? অ্যান্সার আসবে 0.4। এটা তাহলে তোমার অ্যান্সার। বুঝতে পারলা কি না? বুঝতে পারছি, রাইট? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এটা কি দিছে দেখো? একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টা বিষয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ইংলিশ এ অংশগ্রহণ করে। তার পাশের সম্ভাব্যতায় ম্যাথে হচ্ছে তোমার 4/5, তার পাশের সম্ভাব্যতা ম্যাথে পাস করার সম্ভাব্যতা কত? 4/5, ফিজিক্সে 3/4, কেমিস্ট্রিতে 5/6 আর হচ্ছে তোমার ইংলিশে কত ভাই? 2/3। যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথ এবং ন্যূনতম অন্য যে কোনো 2টা বিষয় পাস করতে হবে। ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা কত? যে তোমার এখানে 4টা সাবজেক্টের ভাইয়া পাস করার সম্ভাবনা দিয়ে দিছে বা সম্ভাব্যতা দিয়ে দিছে। এরপরে বলছে কি 4টার মধ্যে ম্যাথে তো করাই লাগবে, ম্যাথ ছাড়া আরো 2টাতে তোমার পাস করা লাগবে, তাহলে তুমি উত্তীর্ণ হইতে পারবা, এরকম কিছু। তাইলে সেটার সম্ভাবনা কত? যে দেখো আমাদের ন্যূনতম অন্য যে কোনো 2 বিষয় পাস করতে হবে, ভর্তি পরীক্ষা তার যোগ্যতা অর্জনের তোমার সম্ভাব্যতা কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি ভাইয়া, দেখো আমরা একটা কাজ করি, প্রথমে এই তোমার এখানে দেখো তো আমাদের ম্যাথে যেই পাস করার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ধরো ম্যাথ বললাম, এটা হচ্ছে পাশের সম্ভাবনা বলতেছি। তাহলে ম্যাথে পাস করার সম্ভাবনা কত? 4/5। এটা একটু লিখে নাও। এখানে যেহেতু আর ফেল করবে না তো ওর ফেলেরটা বের করার কোনো দরকার নাই। দেন প্রবাবিলিটি অফ যদি আমরা বলি ফিজিক্স, যে প্রবাবিলিটি অফ ধরো বললাম ফিজিক্স, তাহলে প্রবাবিলিটি অফ ফিজিক্স কি হবে? সেটা হচ্ছে দেওয়া আমাদের কত দেওয়া ভাইয়া? 3/4। এটা হচ্ছে ফিজিক্সে পাস করার সম্ভাবনা দেওয়া, ঠিক আছে? তো আমরা ফিজিক্সকে শুধু পি দিয়েও লিখতে পারো, যে প্রবাবিলিটি অফ ফিজিক্স সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 3/4। তাহলে এখন ভাইয়া বলো প্রবাবিলিটি অফ তোমার কি হবে? এই পি প্রাইম বা হচ্ছে পি বার হোয়াটএভার যাই বলো, যে ফিজিক্সে পাস করার সম্ভাবনা আমি ধরো বললাম 3/4, তাহলে ফেল করার সম্ভাবনা কত হবে বলো তো ভাইয়া? ফেল করার সম্ভাবনা হবে 1 - 3/4। তার মানে এটা হয়ে যাবে তোমার কত বলো তো ভাইয়া? 1/4। তাহলে ফিজিক্সে পাস করার সম্ভাবনা 3/4, ফেল করার সম্ভাবনা কত বলো তো? 1/4। এরপর হচ্ছে কেমিস্ট্রির কথা বলি, ধরো প্রবাবিলিটি অফ কেমিস্ট্রিতে পাস, তাহলে কেমিস্ট্রিতে পাসের সম্ভাবনা কত? 5/6। তাহলে সুতরাং কেমিস্ট্রিতে ফেলের সম্ভাবনা কত হবে? ফেলের সম্ভাবনা হবে 1/6। দেন ইংলিশে হচ্ছে পাসের সম্ভাবনা কত দেওয়া? পাসের সম্ভাবনা দেওয়া হচ্ছে তোমার 2/3। তাহলে ইংলিশে হচ্ছে ফেলের সম্ভাবনা কত দেওয়া থাকবে? ফেলের সম্ভাবনা দেওয়া থাকবে তোমার 1/3। এই যে এগুলা দেওয়া, তাই না ভাইয়া? এবার আসো আমরা এগুলো একটু আগে ভাগে বের করে রাখছি। এবার যোগ্যতা অর্জনের জন্য আমাদের কাহিনী কি কি হইতে পারে? প্রথম কথা দেখো, একটাতে ফেল করার অপশন আছে। তাহলে আমরা যদি প্রথমে বলি, ধরো এভাবে ধরে নিলাম যে ফিজিক্সে, ধরো বললাম ফিজিক্সে ফেল করলে, তাইলে তোমার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে? দেখো উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত, যে ও যদি ফিজিক্সে ফেল করে তাইলে ওর হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমার যোগ্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো ভাই ম্যাথে করছে কি বলতো? এই ম্যাথে করছে পাস, ঠিক আছে? দেন ফিজিক্সে করছে কি বলো? ফিজিক্সে করছে ফেল, ওকে। দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি যেটা আছে, হ্যাঁ, প্রবাবিলিটি অফ ধরো কেমিস্ট্রিতে করছে পাস, আর হচ্ছে ইংলিশেতে করছে পাস, এটা আমরা ধরে নিছি। তাহলে এই সবগুলাকে মাল্টিপ্লাই করলে আমরা প্রবাবিলিটিটা পেয়ে যাব। তাহলে দেখো সেটা কত? ম্যাথের জন্য হচ্ছে 4/5, এই যে 4/5 ইন্টু ফিজিক্সের ফেল করা, ঠিক আছে, তাহলে 1/4। কেমিস্ট্রির জন্য হচ্ছে কত? 5/6। আর তোমার ইংলিশের জন্য কত? ইংলিশের জন্য হচ্ছে 2/3। তাহলে দেখো তো ভাই এই প্রবাবিলিটিটা কত আসে, যে ফিজিক্সে যদি ও ফেল করে তাহলে ওর উত্তীর্ণ হওয়ার সম্ভাব্যতা কত? তোমার এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে এই 4 ভ্যানিশ, 5 ভ্যানিশ, এই 2 আর এখানে 3 আসবে, তাহলে 1/9।
তাহলে যদি ফিজিক্সে ফেল করে তাহলে ওর উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত বলো তো 1/9। এবার যদি ধরো ও ফিজিক্সে করলো না, ও হচ্ছে কেমিস্ট্রিতে ফেল করছে, তাহলে তোমার কেমিস্ট্রি এ ফেল করলে তখন আমাদের কাহিনী কি হবে দেখো। তখন তুমি বলবা প্রবাবিলিটি অফ এম এ তো ফেল করাই যাবে না, তাহলে উত্তীর্ণ হইতে পারবে না। দেন প্রবাবিলিটি অফ পি বলবা, ইনটু বলবা প্রবাবিলিটি অফ সি প্রাইম, ইনটু বলবা প্রবাবিলিটি অফ ই। ঠিক আছে, তাহলে দেখো তো কাহিনী কি হয়। ম্যাথে পাস করার সম্ভাবনা হচ্ছে 4/5, ফিজিক্সে পাস করার সম্ভাবনা হচ্ছে 3/4, কেমিস্ট্রিতে ফেলের সম্ভাবনা হচ্ছে 1/6, ইংলিশে তোমার পাসের সম্ভাবনা 2/3। তাহলে এটা কি হবে ভাই দেখো, এটা আমাদের হয়ে যাবে তোমার এই যে আমাদের 4 ভ্যানিশ, এই 3 ভ্যানিশ, এই 2 আর এটা হচ্ছে 3, তাহলে এটা কত আসে বলতো, এটা আসে 1/15। তাহলে যদি তোমার কেমিস্ট্রিতে ফেল করে তাহলে ওর পাশের সম্ভাবনা কত, পাশের সম্ভাবনা হচ্ছে মানে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত 1/15। ওকে, এরপরে ভাইয়া যদি ইংলিশে ফেল করে তাহলে আমাদের কাহিনী কি হবে দেখো। তোমার ইংলিশে ফেল করলে, যদি ইংলিশে ফেল করে তাহলে প্রবাবিলিটিটা কি হবে, প্রবাবিলিটি অফ ম্যাথ, প্রবাবিলিটি অফ ফিজিক্স, প্রবাবিলিটি অফ কেমিস্ট্রি, দেন প্রবাবিলিটি অফ ই প্রাইম মানে ইংলিশে ফেল। তাহলে সেটা দেখো কত আসে। প্রবাবিলিটি অফ ম্যাথের জন্য কত ভাই, ম্যাথের জন্য হচ্ছে 4/5, ইনটু হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ ফিজিক্স, সেটা হচ্ছে আমাদের 3/4, প্রবাবিলিটি অফ কেমিস্ট্রি সেটা হচ্ছে 5/6, আর ইংলিশের জন্য কত 1/3। ইংলিশে কিন্তু ফেলের কথা বলছি। তাহলে এটা কত চলে আসে দেখো তো ভাই, এটা চলে আসবে তোমার, এটা চলে আসবে এই 5/5/3 ভ্যানিশ, আমাদের হচ্ছে এই 4 কি হয়ে যাবে বলো তো ভাইয়া, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কত থাকে, তাহলে আমাদের থাকে 1/6। তাইলে ও যদি কি করে বলো তো, ও যদি ইংলিশে ফেল করে তাহলে ওর পাশের সম্ভাবনা কত, পাশের সম্ভাবনা হচ্ছে তোমার 1/6। এটা আমরা বের করলাম, এটা হচ্ছে 1/6, আমরা এটা বললাম। তাহলে খেয়াল করো, তাহলে ভাইয়া এই কয়টা বের করছো, এখন বলো এই কয়টাই কি শুধু আমাদের কেস হইতে পারে উত্তীর্ণ হওয়ার জন্য? না কিন্তু ভাই, তোমরা এত ভালো পড়াশোনা করতেছো, তোমরা তো ভাই প্রত্যেকটাতেই পাশ করবা, তাহলে তোমাদের কি উত্তীর্ণ করবে না? করবে তো। তাহলে আরেকটা কেস হতে পারে যে কোনোটাতেই ফেল করে নাই, যে কোনো সাবজেক্টেই হচ্ছে ফেল করে নাই। তাহলে কোনো সাবজেক্টই ধরো ফেল করলো না, তাহলে কোনো বিষয় ফেল নেই। যদি এইটা হয় তাইলে আমাদের কাহিনী কি দেখো তো, তাহলে প্রবাবিলিটি অফ ম্যাথ বলবা, ম্যাথে পাস, দেন ফিজিক্সে পাস, দেন তোমার কেমিস্ট্রিতে পাস, আর হচ্ছে কি বলতো ইংলিশে পাস। তাহলে কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ ম্যাথের জন্য হচ্ছে ছিল কত, ম্যাথের জন্য ছিল আমাদের 4/5, তাই না ভাইয়া? তাহলে এটা হচ্ছে তোমার 4/5 ইন্টু ফিজিক্সের জন্য কত ছিল 3/4, কেমিস্ট্রির জন্য কত ছিল 5/6, তাই না? কেমিস্ট্রির জন্য 5/6, আর ইংলিশের জন্য হচ্ছে 2/3। তাহলে এটা কত আসে, যে যদি কোনোটাতেই ফেল না করে তাহলে উত্তীর্ণ হওয়ার আমাদের প্রবাবিলিটিটা কত, এই 3 কাটো, 5 কাটো, 4 কাটো, এই 2 আর এই হচ্ছে তোমার তাহলে থাকবে 3। তাহলে এটা কত আসতেছে ভাই, এটা আসতেছে আমাদের 1/3 এইটা। হ্যাঁ, তাইলে এবার খেয়াল করো আমাদের এই চারটাকেই যেখান থেকে পসিবল। তাহলে তোমার কাছে চাইছিল কি ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা কত। এখন দেখো যদি এই কেসটা হয় তাইলেও ও যোগ্য, এই কেসটা হইলো যোগ্য, এইটা হইলো যোগ্য, আর এইটা হইলো কি ভাইয়া বলতো যোগ্য। তাহলে কি আমরা বলতে পারি না এইটা অর এইটা অর এইটা অর এইটা? তাহলে যদি অর বলি বা অথবা বলি তাহলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখন আমরা বলবো যোগ্যতা অর্জনের সম্ভাবনা, তাই না? তাহলে যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা সেটা কি হবে দেখো, যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা। তাহলে যোগ্যতা অর্জনের তোমার সম্ভাব্যতা যদি বলি তাহলে সেটা কত হয়ে যাবে, এই চারটাকে জাস্ট যোগ করে দিবা, 1/9 প্লাস হচ্ছে 1/15 প্লাস কত ভাইয়া, প্লাস হচ্ছে আমাদের 1/6 প্লাস হচ্ছে তোমার 1/3। তাহলে দেখো এটা আমাদের কত আসে, এখানে যা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমার 1/9 আর প্লাস হচ্ছে 1/15, দেন প্লাস হচ্ছে আমাদের 1/6 আর প্লাস হচ্ছে 1/3। তাহলে এটা কত আসতেছে ভাই, এটা আসতেছে আমাদের 61/90। এটা আমাদের অ্যান্সার, বা আমরা বলতে পারি 0.0678। এত, এটা হচ্ছে তোমার অ্যান্সার, যে ওর ওই ভর্তি পরীক্ষাটাতে তোমার হচ্ছে কি বলতো যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা কত, যোগ্যতা অর্জনের সম্ভাব্যতা হচ্ছে 0.678। ওকে, করতে পারবো? ঠিক আছে ভাই, তাহলে এটা ডান। আমরা হচ্ছে পরে যাই দেখো।
পরে কি আছে আমাদের, দেখো তিনটা দল তোমার 1, 2 and 3 এই বিভক্ত শিশুদের দলে যথাক্রমে তোমার 3 জন বালিকা আর 1 জন বালক। তাহলে প্রথম যে আমাদের গ্রুপটা আছে সেখানে 3 জন বালিকা আর 1 জন হচ্ছে বালক। আর পরের গ্রুপটাতে কি, পরের গ্রুপটাতে হচ্ছে তোমার 2 জন বালিকা আর হচ্ছে 2 জন বালক। ওকে ফাইন। দেন 1 জন বালিকা আর 3 জন বালক হচ্ছে লাস্টের গ্রুপটাতে। প্রতিটি দল হতে নিরপেক্ষভাবে 1 জন করে নির্বাচিত করা হলে 3 জনের একটি বাছাইয়ে তোমার 1 জন বালিকা আর 2 জন বালক থাকার সম্ভাবনা কত? হ্যাঁ, ব্যাপারটা কি যে ধরো এখানে 3টা গ্রুপ দিছে, আর 3টা গ্রুপে কতজন করে তোমার বালক কতজন করে বালিকা আছে সেটাও বলে দিছে। এবার বলছে তুমি 3 জনকে বাছাই করবা, তাহলে 3 জনের মধ্যে 1 জন হচ্ছে তোমার কি হবে বলতো, বালিকা হবে, আর 2 জন হবে বালক। এইটার প্রবাবিলিটি কত এটা বের করতে বলছে। তাহলে এখন দেখো ভাই, প্রথম গ্রুপ ফর গ্রুপ 1, এই যে গ্রুপ 1 এর জন্য আমাদের কাহিনী কি, দেখো গ্রুপ 1 এর জন্য প্রবাবিলিটি অফ যদি বলি, প্রবাবিলিটি অফ ধরো বললাম বয়, সেটা কত আসবে দেখো তো। গ্রুপ 1 এ টোটাল স্টুডেন্ট কত? গ্রুপ 1 এ টোটাল স্টুডেন্ট হচ্ছে 4 জন। এই যে গ্রুপ 1 এ টোটাল হচ্ছে তোমার 4 জন শিশু। তাহলে 4 জন শিশুর মধ্যে তোমার ছেলে শিশু পাওয়ার প্রবাবিলিটি কত বলো তো? ছেলে আছে কয়জন? 1 জন। তাহলে প্রথম গ্রুপ থেকে তোমার ছেলে আসার সম্ভাবনা হচ্ছে 1/4। আর বলো তো গার্ল, প্রবাবিলিটি অফ গার্ল সেটা কত হবে? সেটা হবে আমাদের 3/4। এই ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম? যে প্রথম গ্রুপে টোটাল শিশু আছে কয়জন? শিশু আছে তোমার 4 জন। তাহলে সেই 4 জন থেকে 1 জনকে তুমি বাছাই করতেছো। তাহলে 1 জনকে বাছাই করলে সেটা তোমার বয় হওয়ার সম্ভাবনা কত? 1/4। আর গার্ল হওয়ার সম্ভাবনা কত বলো তো? 3/4। ডান। এবার দেখো সেকেন্ড যে আমাদের গ্রুপটা আছে, সেকেন্ড যে গ্রুপ, সেকেন্ড গ্রুপে কি হইতেছে তোমার 2 জন বালিকা, 2 জন বালিকা আর হচ্ছে কি বলতো 2 জন বালক আছে। তো ভাইয়া এখানে বালক বালিকা তোমার ইকুয়াল অ্যামাউন্টে আছে। তাহলে আমরা যদি এখান থেকে বলি প্রবাবিলিটি অফ বয়, তাহলে তোমার প্রবাবিলিটি অফ বয় কত হবে? যে এই যে 4 জন থেকে 2 জন, তাহলে সেটা কত? 1/4 এটা আসলো। দেন যদি বলি ভাইয়া প্রবাবিলিটি অফ গার্ল সেকেন্ড গ্রুপ থেকে, তাহলে সেটাও আসবে আমাদের 2/4, তাহলে সেটা কত বলতো? 1/2। আচ্ছা সরি, এখানে আমরা 1/4 না, এটা হবে আমাদের 1/2। তাহলে এইটা হইলো, তাই না ভাইয়া? তাহলে সেকেন্ড গ্রুপ থেকে যদি আমরা 1 জনকে পিক করি, সেটা বালক হওয়ার প্রবাবিলিটি হাফ, বালিকা হওয়ার প্রবাবিলিটি কি বলতো ভাইয়া? হাফ। ওকে। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার যে গ্রুপটা আছে সেটার ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের থার্ড যে গ্রুপটা আছে, থার্ড গ্রুপ, তাহলে থার্ড গ্রুপের ক্ষেত্রে কাহিনী কি দেখো, থার্ড গ্রুপে তোমার টোটাল কতজন আছে? 1 জন আছে বালিকা, 3 জন আছে বালক, তাহলে টোটাল তো 4 জন। তাহলে টোটাল 4 জনের মধ্যে প্রবাবিলিটি অফ বয় যদি বলি, বালক হওয়ার প্রবাবিলিটি কত বলতো? এই যে 3 জন বালক আর 4 জন হচ্ছে টোটাল, তাহলে 3/4। আর বলো প্রবাবিলিটি অফ গার্ল, বালিকা হওয়ার প্রবাবিলিটি কত? সেটা হচ্ছে তোমার 1/4 এটা। তাহলে এগুলো হচ্ছে আমরা ভাই প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করে নিছি। এবার বলছে কি দেখো, তুমি 3 জনের একটা বাছাই, মানে 3 জনের ধরো একটা গ্রুপ বানাবা, তাহলে তুমি 3টা দল থেকে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এই 3টা দল থেকে 1 জন করে নিবা। তাহলে 3 জন মানুষ তুমি টোটাল নিবা। তাহলে সেই 3 জনের মধ্যে 1 জন মেয়ে আর 2 জন ছেলে, মানে 1 জন বালক, 1 জন বালিকা আর হচ্ছে তোমার 2 জন বালক, এটা হওয়ার প্রবাবিলিটি কত? এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখন দেখো তো ভাই এই কাহিনীটা কত ভাবে হইতে পারে, যে 1 জন বালিকা আর হচ্ছে তোমার 2 জন বালক, তাহলে প্রবাবিলিটি অফ, এই যে প্রবাবিলিটি অফ ধরো বললাম 1 গার্ল, ঠিক আছে, প্রবাবিলিটি অফ 1 গার্ল আর হচ্ছে 2 বয়, 2 বয়েজ, এরকম ধরো বললাম। তাহলে এইটার আমরা প্রবাবিলিটি বের করতে চাচ্ছি। ওকে। তাহলে এখন দেখো ভাই সেটা কি কি ভাবে হইতে পারে। দেখো এইটা হইতে পারে কিনা, যে প্রবাবিলিটি অফ আমাদের প্রথম যে গ্রুপ, প্রথম গ্রুপ থেকে নিছো বালক, পরের গ্রুপ থেকে নিছো বালক, আর শেষেরটা দেখে নিছো বালিকা, এটা হওয়া যায় কিনা? যে ফার্স্টের গ্রুপ থেকে বয়, তারপরের গ্রুপ থেকে বয়, তারপরের গ্রুপ থেকে কি বলতো ভাইয়া? গার্ল। এটা একটা ইভেন্ট হইতে পারে। আরেকটা হইতে পারে কি বলতো, প্রবাবিলিটি অফ প্রথম গ্রুপ থেকে বয় নিছো, তারপরে গার্ল, তারপরে আবার বয়, এটা হইতে পারে। আর নাইলে কি হইতে পারে ভাইয়া বলতো, প্রবাবিলিটি অফ প্রথম গ্রুপ থেকে গার্ল, তারপরের থেকে বয়, তারপরের থেকে বয়। এই 3টা ছাড়া কি আর কোনো কাহিনী হইতে পারে? না কিন্তু। তাহলে এবার এই যে এইটা করলে কিন্তু আমাদের একটা কাজ টোটাল হয়ে যায়। তো একটা টোটাল সম্পূর্ণ কাজ করে ফেলছো, বাট সেটাকে আরো একটা ওয়েতে করতে পারি, এই ওয়েতে, সেটা আরো একটা ওয়েতে। তাহলে এই 3টা কাজ কিন্তু ভাই স্টেপ ভেঙে করো নাই। এই 3টা কাজ তুমি একটা টোটাল ওয়ে, মানে প্রথমটা শেষ, এই কাজটা করলে একটা কাজ পুরা ডান। ওই কাজটাকে আরো একটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি এইভাবে, আরো একটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি এইভাবে, মানে সম্পূর্ণ কাজেই তুমি 3টা ডিফারেন্ট ওয়েতে করতে পারো। এই জন্য সম্পূর্ণ কাজ করছো, দ্যাটস ওয়াই তাদেরকে যোগ করছি। বাট যদি এগুলো স্টেপ হইতো যে 3টা কাজ না করলে তোমার কাজটা কমপ্লিট হইতেছে না, তাহলে আমরা মাল্টিপ্লাই করতাম। এখন যেহেতু ভাই এটা করলেই কাজ কমপ্লিট হয়ে যায়, এটা করলে হয়ে যায়, এটা করলে হয়ে যায়, তার মানে এইটা এইটা এইটা, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা কি করলাম বলতো ভাই, এদেরকে আমরা যোগ করে দিছি। তো এদের ভিতরে 3 জনকে পিক করছো, ওইটা কিন্তু আবার আমাদের মাল্টিপ্লাই করতে হবে, কারণ কি ওইটা স্টেপ।
যে প্রথম গ্রুপ থেকে নিছো, দ্বিতীয় গ্রুপ থেকে নিছো, তৃতীয় গ্রুপ থেকে নিছো, তিনটা থেকে নেওয়ার পরে তোমার কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে এখন দেখো প্রথম গ্রুপ থেকে বালক সেটা নেওয়ার প্রবাবিলিটি কত 1/4, 1/4। আর বালিকা সেকেন্ড গ্রুপ থেকে আমাদের হচ্ছে কি বালক সেটা হচ্ছে 1/2। আর থার্ড গ্রুপ থেকে বালিকা সেটা কত 1/4। এইটা যোগ প্রথম গ্রুপ থেকে কি বলতো, প্রথম গ্রুপ থেকে আমাদের বালক তাহলে সেটা হচ্ছে 1/4। তারপরের গ্রুপ থেকে আমাদের বালিকা সেটা হচ্ছে হাফ। আর পরের গ্রুপ থেকে কি বলতো বালক তাহলে 3/4। দেন প্লাস প্রথম গ্রুপ থেকে হচ্ছে আমাদের বালিকা তাহলে 3/4। তাহলে প্রথম গ্রুপ থেকে বালিকা বললে 3/4, পরের দুইটা গ্রুপ থেকে বালক তাহলে হাফ, আর হচ্ছে কি বলতো হাফ ইন্টু হচ্ছে 3/4। তাহলে এইগুলো হচ্ছে ভাই আমাদের কেস হইতে পারে। তাহলে এখন এই সবগুলাকে আমরা যোগ করে দিলে দেখো আমাদের অ্যান্সার কত আসে। তাহলে তোমার এইটা অ্যান্সার আসবে 1 / তোমার হচ্ছে 32, ওকে ফাইন। দেন প্লাস হচ্ছে আমাদের 3 / 32, দেন হচ্ছে প্লাস আমাদের 9 / কত ভাই বলতো 32। তাহলে এটা আসতেছে আমাদের 13/32, এটা আমাদের অ্যান্সার আসে। আর তুমি এটাকে চাইলে 0.040625 এটাও বলে দিতে পারতা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তিনজনকে যদি তুমি বাছাই করো সেই তিনজনের মধ্যে তোমার দুইজন বালক একজন বালিকা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা। করা যাবে ভাইয়া? ওকে, তাহলে চলো আমরা পরে যাই। এটা দেখো কি বলছে, প্রবাবিলিটি অফ এ ছেদ বি, প্রবাবিলিটি অফ এ সংযোগ বি, প্রবাবিলিটি অফ এ দিয়ে দিছে, প্রবাবিলিটি অফ বি পূরক বলছে, এটা বের করতে বলছে। তাহলে দেখো তো ভাইয়া আমাদের প্রবাবিলিটি অফ বি পূরক এটা মানে কি, প্রবাবিলিটি অফ বি পূরক, এই যে প্রবাবিলিটি অফ বি পূরক এটা বেসিক্যালি কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এটা করলেই তো হয়েছে তাই না। তাহলে বি না ঘটার সম্ভাবনা সেটা কি হবে 1 মাইনাস বি ঘটার সম্ভাবনা। তাহলে আমরা যদি প্রবাবিলিটি অফ বি বের করতে পারি তাহলে কি বি পূরক বের করে ফেলতে পারবো। তাহলে বি কিভাবে বের করতে পারো দেখো, এখানে তোমার একটা ফর্মুলা আমরা জানতাম, ফর্মুলাটা কি প্রবাবিলিটি অফ এ সংযোগ বি, সেটাই কল আমরা কি বলি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, আর হচ্ছে কি ভাই বলতো মাইনাস প্রবাবিলিটি অফ তোমার এ ছেদ বি, এটা আমরা বলি তাই না ভাই, এটা আমরা বলি। তাহলে এখন দেখো তো প্রবাবিলিটি অফ এ সংযোগ বি কত দেওয়া, এ সংযোগ বি দেওয়া 5/6, এ সংযোগ বিটা দেওয়া 5/6, প্রবাবিলিটি অফ এ কত দেওয়া সেটা দেওয়া হচ্ছে তোমার হাফ, প্লাস প্রবাবিলিটি অফ বি কত দেওয়া সেটা আমরা জানি না, এটা আমরা বের করব, আর মাইনাস প্রবাবিলিটি অফ এ ছেদ বি সেটা কত 1/3। তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ আমাদের বি সেটা আসার সম্ভাবনা কত হইতে পারে এটা আমরা বের করি চলো। তাহলে এইটা হবে ভাইয়া তোমার খেয়াল করো যে 5/6 দেন হচ্ছে মাইনাস হাফ, আর হচ্ছে কি বলতো ভাইয়া প্লাস 1/3, প্লাস আমাদের হচ্ছে 1/3, এটা করলে এটা আসতেছে আমাদের 2/3। তাহলে 2/3 এটা আমাদের আসলো। তাহলে বলো প্রবাবিলিটি অফ বি পেয়ে গেছো, তাহলে কি বি কমপ্লিমেন্ট বা হচ্ছে বি বার বের করা যাবে না, অবভিয়াসলি যাবে। তাহলে 1 মাইনাস 2/3, তো এটা হয়ে যাবে তোমার 1/3, 1/3, এটা আমাদের অ্যান্সার। তাহলে 1/3 কোথায় আছে, অপশন বি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। করা যাবে না ভাইয়া, অবভিয়াসলি করতে পারবো। এবার দেখো আমরা পরে যাই, কি বলছে, একজন বন্দুক চালনাকারী তোমার গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা 0.8। তো একজন হচ্ছে তোমার বন্দুক চালনাকারী হচ্ছে গুলি করবে, তার গুলি হচ্ছে তোমার টার্গেটে লাগার বা লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা কত 0.8, এটা বলে দিছে। এরপরে বলছে কি যদি সে পরপর 3বার গুলি চালায় তবে পর্যায়ক্রমে সফলতা ও ব্যর্থতা, ভাই ওই যে পর্যায়ক্রমে হেড টেলের মতো, তাহলে পর্যায়ক্রমে সফলতা ও ব্যর্থতা বা ব্যর্থতা ও সফলতা এদের সম্ভাবনা কত। তাহলে ভাই দেখো ব্যাপারটা আমরা খেয়াল করি যে তোমার একজন হচ্ছে ধরো গানম্যান হচ্ছে তোমার শুট করবে, তাহলে শুট করলে দেখো প্রবাবিলিটি অফ সাকসেস, ওর সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত ভাই বলো তো, সেটা দেওয়া আছে তোমার 0.8। তাহলে এখন আমাকে বলো ভাই প্রবাবিলিটি অফ ফেইলিওর হওয়ার সম্ভাবনা কত, যে ভাই তোমার ম্যাথে পাস করার প্রবাবিলিটি কত, তুমি বললা 80%, তাহলে ফেল করার প্রবাবিলিটি কত 100 মাইনাস 80, তার মানে কি 20%, এমনই তো হওয়া উচিত। তাহলে ওইটা আমাদেরকে এখানে বললো যে সাকসেসের জন্য প্রবাবিলিটি হচ্ছে 0.8, তাহলে ফেইলিওর কত হবে, ফেইলিওর হবে এই যে 1 মাইনাস 0.8 হুইচ ইজ 0.2। তাহলে ফেল করার প্রবাবিলিটি কত, ফেল করার প্রবাবিলিটি হচ্ছে তোমার 0.2, যে টার্গেটটা তোমার হচ্ছে ওই লক্ষ্য বস্তুতে তোমার বুলেটটা লাগবে না এরকম কিছু। তাহলে এখন আমাদের কি বলছে দেখো তো পর্যায়ক্রমে সফলতা ও ব্যর্থতা, তাহলে এই যে দেখো প্রবাবিলিটি কি করতে হয় বলো তো ভাই সাকসেস ফেইলিওর সাকসেস, এইটা একটা কেস হতে পারে। আর একটা কেস কি হবে বলতো প্রবাবিলিটি অফ তোমার ফেইলিওর সাকসেস ফেইলিওর, এই যে এই দুইটা কিন্তু আমাদের কেস হইতে পারে পর্যায়ক্রমে, যে প্রথমবার সাকসেস হয়েছে তারপর এবার ফেল করছে তারপরে আবার সাকসেস হয়েছে, দেন প্রথমবার ফেল করছে তারপর এবার কি করছে বলতো সাকসেস হয়েছে তারপরে আবার ফেল করছে। তাহলে এখন কি হবে ভাই দেখো তিনটা স্টেপ, তাহলে আমাদের প্রথমে হচ্ছে তোমার 0.8 এটা হচ্ছে সাকসেস হওয়ার প্রবাবিলিটি,
এরপরে ফেল হওয়ার প্রবাবিলিটি 0.2, এরপরে আবার সাকসেস হওয়ার প্রবাবিলিটি 0.8 প্লাস ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 0.2, সাকসেস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.8, ফেল করার প্রবাবিলিটি কত বলো তো 0.2 এইটা। তাহলে এখন দেখো তো এই তিনটাকে তুমি যদি গুণ করে যোগ করো তাহলে আমাদের ভ্যালু কি আসবে, এইটা আসবে তোমার 0.8 ইন্টু 0.8 ইন্টু হচ্ছে তোমার এই যে খেয়াল করো 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.2 প্লাস 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.8, তাহলে এটা আমাদের আসতেছে ভাই 4/25 বা 0.16 এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে পর্যায়ক্রমে ফেইল, তারপরে সাকসেস, তারপরে ফেইল অথবা সাকসেস ফেইল সাকসেস, এইটা হওয়ার প্রবাবিলিটি কত ভাই 0.16। ওকে, করা যাবে। এবার দেখো পরের ম্যাথ, মুদ্রা ও ছক্কা রিলেটেড প্রবলেম। তো ভাইয়া ছোটবেলায় প্রচুর মুদ্রা ছক্কা এগুলার প্রবাবিলিটি ট্রি এঁকে আসছো, এই রিলেটেড ম্যাথ করে আসছো, তো এখনো সেম জিনিসই আমরা করব, জাস্ট একটু ধরো আগের চাইতে একটু লেভেল আপ করবে এই আর কি, নাথিং এলস। তাহলে এখন আমরা কি করব ভাই, দেখো একটা মুদ্রাকে যদি n বার নিক্ষেপ করা হয় তাহলে ওর নমুনা বিন্দুর সংখ্যা কত আসছে, দেখো ওর নমুনা বিন্দুর সংখ্যা আছে 2 টু দি পাওয়ার n। যে যদি তুমি একটা মুদ্রাকে 5 বার নিক্ষেপ করো তাহলে টোটাল নমুনা বিন্দু কত হয় বলো তো 2 টু দি পাওয়ার 5 মানে 32। সেম ভাবে একটা ছক্কাকে যদি তুমি n বার নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দু কত হয় 6 টু দি পাওয়ার n। ধরো একটা ছক্কাকে আমরা বলবো 2 বার নিক্ষেপ করছো তাহলে সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 6 স্কয়ার, মানে 36টা টোটাল তোমার নমুনা বিন্দু আসবে। তো এসব কিন্তু জানা জরুরি আমাদের ম্যাথ করার জন্য। তাহলে এবার দেখো আমরা ম্যাথে আসি। এটা কি বলছে, একটা ছক্কা 2 বার চাল দেওয়া হলো, প্রথম চালে 4 5 6, 4 5 অথবা 6 এবং দ্বিতীয় চালে 1 2 3 অথবা 4, ওটার সম্ভাবনা বের করো। তাহলে ভাই দেখো আমাদের এই যে প্রথম চালে আমাদের এই যে 4 5 অথবা 6 সেটা আসার প্রবাবিলিটি এত আসা, এটা ধরো বললাম। আচ্ছা আমাকে বলো ভাই একটা ছক্কাকে নিক্ষেপ করলে তোমার টোটাল ঘটনা কয়টা হইতে পারে, টোটাল ঘটনা তো আমাদের 6টা তাই না, তাহলে 1 2 3 4 5 6, এই টোটাল 6টা। তাহলে নাম্বার অফ এস কত বলো তো, নাম্বার অফ এস হচ্ছে 6। আর এখানে তোমার প্রথম চালে কি বলছে, তোমার 4 5 অথবা 6, তাহলে তোমার অনুকূল ঘটনা কয়টা বলতো ভাই 3টা, তাহলে সেটা কি হবে 3/6, যে অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, তাহলে সেটা কত আসে হাফ। তাহলে প্রথম চালে তোমার 4 5 অথবা 6 আসার প্রবাবিলিটি কত হাফ। আর যদি আমরা বলি দ্বিতীয় চালে, দেখো দ্বিতীয় চালে কি কি বলছে আমাদের 1 2 3, দ্বিতীয় চালে বলছে 1 2 3 অথবা 1 2 3 অথবা কি বললো ভাইয়া 4, এত আসা। তাহলে এইটা আসার প্রবাবিলিটি কত বলছে, যে 1 2 3 অথবা 4 আসা, সেটার প্রবাবিলিটি হচ্ছে তোমার এই যে অনুকূল ঘটনা হচ্ছে 4টা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা, তাহলে এটা হয়ে যাবে তোমার 2/3 এটা, তাই না। এখন তোমাকে কি বলছে, একটা ছক্কা 2 বার চাল দেওয়া হলো, প্রথম চালে এত এবং দ্বিতীয় চালে তোমার 4 ওঠার সম্ভাবনা কত। প্রথম চালে এত এবং দ্বিতীয় চালে এত ওঠার সম্ভাবনা কত। বেসিক্যালি কি করছো ভাই বলো তো, তুমি কিন্তু যে 2 বার নিক্ষেপ করছো, তোমার টোটাল কাজ কি বলতো, তোমার টোটাল কাজ হচ্ছে 2টা চাল দেওয়া, তাহলে 2টা চাল দেওয়া হচ্ছে তোমার টোটাল কাজ, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তাহলে এখন আমরা কি বলবো, তাহলে এখন আমরা বলবো প্রবাবিলিটি অফ তোমার কি প্রথম চালে এত, এই যে প্রবাবিলিটি অফ আমরা বলবো প্রথম চালে এত, খেয়াল করো প্রবাবিলিটি অফ তোমার প্রথম চালে হচ্ছে এত আসা, আর হচ্ছে তোমার এবং দ্বিতীয় চালে, এবং হচ্ছে ভাই দ্বিতীয় চালে তোমার কি হবে, দেখো আমরা যদি বলি দ্বিতীয় চালে এত আসা, তাহলে এদের প্রবাবিলিটি যদি বের করো তাহলে সেটা কি হয়ে যাবে, দেখো তো ভাইয়া। ওকে, এই ব্র্যাকেট গুলো আমরা ভ্যানিশ করে দিই, তোমাদের এইটা আসলে লেখার দরকার নাই ভাই, অ্যাডমিশনে যত পারবা কম লিখবা। তাহলে দ্বিতীয় চালে আমাদের 1 2 3 এত আসার প্রবাবিলিটি আমরা বের করব। তাহলে দেখো আমাদের এবার এটা কি হয়ে যাবে, তাহলে এবার হয়ে যাবে প্রথম স্টেপ ইনটু কি বলতো ভাই আমাদের দ্বিতীয় স্টেপ, তাহলে সেটা হয়ে যাবে তোমার প্রথম স্টেপ হচ্ছে হাফ ইনটু হচ্ছে কত বলতো 2/3, তাহলে এটা হয়ে যাবে ভাই 1/3, এটা হয়ে যাবে আমাদের 1/3। তাহলে প্রথম চালে হচ্ছে 4 5 6 এবং দ্বিতীয় চালে হচ্ছে কি 1 2 3 অথবা 4, এইটা আসার প্রবাবিলিটি কত বলতো 1/3, করা যাবে ভাইয়া। ওকে, তাহলে দেখো আমরা পরে যাই। পরে কি আছে আমাদের, এইটা দুইটা ছক্কা একই সঙ্গে নিক্ষেপ করা হলে 7 পাবার সম্ভাবনা কত। এই কথার মানে কি বলতো, এই কথার মানে হচ্ছে তুমি দুইটা ছক্কা একই সাথে নিক্ষেপ করছো, তাদের যেই তোমার অনুকূল ফলাফল সেই দুইটার যোগফল 7। তো 7 দিকে কনফিউজড হয় না যে আল্লাহ আমরা ছক্কাতে হচ্ছে 7 কই পাবো,
ওইটা কিন্তু বলে নাই। 2টা ছক্কা নিক্ষেপ করছো, তাদের 2বারের ফলাফলের সামেশন 7, সেইটা আসার প্রবাবিলিটি কত, এইটা বেসিক্যালি বুঝাইছে। তাহলে ভাই দেখো 7 কত ভাবে হইতে পারে। 7 আমরা কত ভাবে, ছক্কার গুটির সাহায্যে আমরা কত ভাবে 7 বানাইতে পারি, কত ভাবে 7 বানাইতে পারি দেখো তো। প্রথমে ধরো প্রথম চালে আসছে 1, এরপরে চালে আসছে 6, তাহলে কি এই দুইটা যোগ করলে কি 7 হবে না ভাইয়া? হবে তো, ফাইন। এরপরে দেখো তো প্রথম চালে ধরো আসছে কত, প্রথম চালে আসছে আমাদের 2, আর পরের চালে আসছে কত বলো তো ভাইয়া, পরের চালে আসছে 5, তাহলে 2 আর 5 যোগ করলে কি আমাদের 7 হবে কি না? হবে তো। আরেকটা কি হইতে পারে বলো তো ভাইয়া, আরেকটা হইতে পারে প্রথম চালে আসছে 3, তারপরের চালে আসছে 4, তাহলে 3 4, তাহলে এইটা কি আমাদের কি হইতে পারে বলো তো, এইটা আমাদের 7 হইতে পারে না? হইতে পারে তো। এখন দেখো ভাইয়া এই ঘটনাটা কিন্তু 1,6 বললাম, এইটাও হইতে পারে। আবার এরকমও কাহিনী হইতে পারে না ভাইয়া 6,1, যে প্রথম চালে আসছে 6, পরের চালে আসছে 1, যোগফল 7, কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস না, যে প্রথম চালে আসছিল 1, তারপরে চালে আসছে কি আমাদের 6, তো এই দুইটার যোগফল 7 হইছে। কিন্তু এরকমও তো একটা ইভেন্ট হইতে পারে যে প্রথমে 6 আসছে তারপরে 1, তার মানে কি এখানে 7 হওয়ার জন্য ইভেন্ট কয়টা বলো তো, দুইটা। সেম ভাবে ওর জন্য এই 2-5 একটা ইভেন্ট হইতে পারে, আর একটা হইতে পারে আমাদের 5-2, এই যে 3-4 একটা হইতে পারে, আর একটা হইতে পারে কি বলতো ভাইয়া 4-3। তাহলে বলো 7 হইতে পারে এরকম ঘটনা কয়টা? এরকম ঘটনা হচ্ছে আমাদের এই 6টা। আর মোট ঘটনা কয়টা ভাইয়া বলো তো? তুমি কতবার ছক্কা নিক্ষেপ করছো, এখানে কি বলছে আমাদের, এখানে বলছে 2টা ছক্কা একই সঙ্গে নিক্ষেপ। ভাইয়া যদি বলে 2টা ছক্কা একই সঙ্গে নিক্ষেপ করছো, এটা যে কথা, বা একটা ছক্কা 2বার নিক্ষেপ করছো, একই কথা। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলবো দেখো তো, নাম্বার অফ এস, নাম্বার অফ এস মোট ঘটনা, মোট ঘটনা কি হবে, একটা ছক্কা 2বার নিক্ষেপ করছি, তার মানে 6 স্কোয়ার, তার মানে সেটা হয়ে যাবে 36। আর নাম্বার অফ এ, এটাকে ধরো বললাম অনুকূল ঘটনা, তাহলে অনুকূল ঘটনা কয়টা, যে আমাদের 7 হইতে হবে, সেটা হচ্ছে অনুকূল ঘটনা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা। তাহলে এখন বলো প্রবাবিলিটি অফ আমাদের এ, ওই 7 আসার সম্ভাবনা কত, সেটা হচ্ছে তোমার নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এটা হবে তোমার 6/36, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/6, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের এ। তার মানে ভাই দুইটা সংখ্যা যদি আমরা, দুইটা ছক্কা যদি আমরা একই সাথে নিক্ষেপ করি, তাহলে তোমার 7 আসার প্রবাবিলিটি কত, 1/6। বুঝা গেল? ওকে, তাহলে দেখো আমরা পরে যাই। এটা কি বলছেন, দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা কত। তাহলে এটা দেখো ভাইয়া, দুইটাতে একই সংখ্যা আসবে, তাহলে সেটা কত হইতে পারে দেখো, সেটা হইতে পারে তোমার একই সংখ্যা, তাই না, একই সংখ্যা। তাইলে এবার এবার হচ্ছে আমাদের কয়টা কেস, একটা, দুইটা, তিনটা, দেন দেখো 4টা, 5টা, আর কি 6টা, এরকম কিছু। মানে কি ভাই, প্রথম ছক্কায় 1, পরের ছক্কায় 1, প্রথমটাতে 2, তারপরেরটাতে 2, প্রথমটাতে 3, তারপরটাতে 3, প্রথমটাতে 4, তারপরটাতে 4, প্রথমটাতে 5, তারপরটাতে 5, প্রথমটাতে 6, তারপরটাতে 6। এই যে এগুলা কাহিনী হইতে পারে। এখন তুমি বলবা যে না ভাই, আমার প্রথম ছক্কায় 1 আসছে, আমি এখানে আরেকটা লিখবো যে না এটা হচ্ছে 1,1। বলো তো ভাই এই দুইটা কি একই জিনিস মিন করে না? তো এবার কিন্তু আর তোমার ডাবল ডাবল হবে না, এবারেই একটা একটা করে আমরা নিব, ঠিক আছে? তাহলে আমাদের অনুকূল ঘটনা কয়টা হলো বলো তো ভাইয়া, অনুকূল ঘটনা হলো 6টা, যে তোমার 6টা কেস হইতে পারে যে একই সংখ্যা আসছে, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় কি বলো তো 1। তাহলে এভাবে করে অনুকূল ঘটনা হচ্ছে আমাদের 6টা। আর টোটাল ঘটনা কত, 2বার নিক্ষেপ করছো, তার মানে 6 স্কোয়ার, তার মানে 36। তাহলে এখানে আমাদের নাম্বার অফ এস, নাম্বার অফ এস হবে তোমার 6 স্কোয়ার হুইচ ইজ 36। আর নাম্বার অফ এ, নাম্বার অফ এ হচ্ছে দুইটা ছক্কায় একই সংখ্যা আসা, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 6। তাহলে প্রবাবিলিটি অফ এ, দুইটা ছক্কায় তোমার একই সংখ্যা আসার প্রবাবিলিটি কত হবে, 6/36। তাহলে অ্যান্সার কত ভাই বলো তো, 1/6। তো এটা আমাদের অ্যান্সার হবে 1/6 হুইচ ইজ অপশন বি। করা যাবে? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। এটা দেখো, 3টা ছক্কা তুমি একই সঙ্গে নিক্ষেপ করছো, প্রাপ্ত বিন্দুর যোগফল 17 হওয়ার সম্ভাবনা কত, যে প্রাপ্ত বিন্দুর যোগফল 17 হইতে হবে ভাই। 3টা ছক্কা তুমি একই সঙ্গে নিক্ষেপ করছো, তাহলে দেখো এটার কাহিনী কি কি হইতে পারে ভাইয়া। প্রথমে দেখো প্রথম ছক্কা আসছে 6, তারপর ছক্কা আসছে 6, তারপর ছক্কা আসছে কত বলো তো ভাইয়া 5। এছাড়া কি আর কোনোভাবে আমাদের 17 হওয়া পসিবল কিনা দেখো তো, আর কোনোভাবে কি তুমি 17 বানাইতে পারবা না? তাহলে প্রথম ছক্কায় কত, 6, তারপরে 6, তারপরে 5, এই টোটাল গুলাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসে, 17 আসে, তাই না ভাইয়া? তাহলে এইটা হইতে পারে, দেখো প্রথম ছক্কায় আমাদের কত আসছে, 6 আসছে, দ্বিতীয় ছক্কায় 6, তৃতীয় ছক্কায় 5, এটা হইতে পারে। অথবা এরকম বলতে পারো যে প্রথম ছক্কায় আসছে 6, দ্বিতীয় ছক্কায় আসছে 5, তৃতীয় ছক্কায় আসছে 6, তাইলেও কি যোগফল 17 হবে না? হবে তো। আবার এরকম বলতে পারো যে প্রথম ছক্কা আসছে 5, দ্বিতীয় ছক্কা আসছে 6, তৃতীয় ছক্কা আসছে 6,
তাহলে এই তিনটা কি ভাই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হইতেছে কিনা বলতো? আর কি কোনোভাবে এদেরকে তোমার বিন্যাস করা পসিবল? আর কি কোনোভাবে সাজাইতে পারবা? না। তাহলে আমরা বলতে পারি এই তিনটা হচ্ছে কি বলতো ভাই আমাদের অনুকূল ঘটনা। তাহলে এবার ছক্কা নিক্ষেপ করছো কতবার? 3 বার। তাহলে নাম্বার অফ এস সেটা হয়ে যাবে 6⁻³ তাহলে 6 কিউব মানে কত ভাই? 6 কিউব মানে হচ্ছে আমাদের 216 তাই না? এটা হচ্ছে 6 কিউব। আর যদি বলি অনুকূল ঘটনা নাম্বার অফ এ তাহলে অনুকূল ঘটনা কত? সেটা হচ্ছে আমাদের 9 সরি 9 কেন বলতেছি সেটা হচ্ছে আমাদের 3 তাই না ভাইয়া? এই তিনটা দেখো এই তিনটা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা এইটা অথবা তোমার এইটা। তাহলে এখন আমাদের প্রবাবিলিটি অফ এ তাহলে তোমার তিনটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল যোগফল 17 আসার সম্ভাবনা কত হবে? 3/216 তাহলে এটা কি আমাদের অপশনে আছে? এটা আমাদের অপশনে নাই। দেখি তো আমরা একটু কাটাকাটি করে তোমার 3 যদি বলি 216 তাহলে এটা আসছে 1/72 1/72 যেটা অপশনে আছে হুইচ ইজ এ। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। করা যাবে কিনা? অবভিয়াসলি করতে পারবো। তাহলে দেখো তো আমরা পরে যাই। এটা সংখ্যা সংক্রান্ত সমস্যা। তো ভাইয়া এইটা একটা বস টপিক। এটাতে আমি অলরেডি 3 স্টার দেওয়া ছিল, আবারও 3 স্টার দিচ্ছি কারণ এখান থেকে ভাই আমাদের বেশি প্রবলেম আসে। এখান থেকে তোমার ম্যাক্সিমাম জিনিস চলে আসে। তাইলে এই জায়গাটাতে আমরা আবার কি করব জানো? বিন্যাস সমাবেশেরও কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করব। যে দেখো কি বলছে, এক্ষেত্রে সংখ্যার ধারণা, বিন্যাস সমাবেশের ধারণা ব্যবহার করে অনুকূল এবং মোট সম্ভাব্য ফলাফল বের করতে হবে। মানে একটু বিন্যাস সমাবেশে আমাদের হালকা টাচ এই টপিকটাতে থাকবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো ম্যাথে কি দিছে দেখো তো আমাদের 1 থেকে 1000-এর মধ্যে তোমার 3টা পূর্ণ সংখ্যা দৈব চয়নে বাছাই করলে তাদের সবগুলো 3 দ্বারা বিভাজ্য হবার এবং একই সাথে সংখ্যা 3টির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত? ইন্টারেস্টিং ম্যাথ। তাহলে এটা কিভাবে করব? হ্যাঁ, প্রথমে আমরা ধরো দেখো ফোকাস করতে হবে কি সংখ্যাগুলো হইতে হবে তোমার 3 দ্বারা বিভাজ্য এটা বলছে। আর যেই 3টা সংখ্যা তুমি নিবা সেই 3টির গুণফল হইতে হবে কি বলতো ভাইয়া? 3টির গুণফল হইতে হবে জোড়। এই দুইটা জিনিস আমাদের ফোকাস রাখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল ধরো আমরা বের করি যেখানে মোট সংখ্যা আছে কত, যে তোমার এখানে মোট সংখ্যা ধরো বললাম নাম্বার অফ এস। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে কতগুলো দেখো, এই যে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, তাহলে মানে টোটাল 1000টা সংখ্যা আছে তাই না ভাই? টোটাল 1000টা সংখ্যা, এটা বের করতে জানি তো যে বড়টা মাইনাস ছোটটা প্লাস 1, তার মানে টোটাল 1000টা এখানে সংখ্যা আছে। তাদের মধ্যে 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কতগুলো দেখো তো। তোমার এই যে 3 দ্বারা বিভাজ্য ধরো বললাম নাম্বার অফ 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা কতগুলো হবে? তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার আমাদের কতগুলো সংখ্যা আসতে পারে? এটা কিভাবে বের করতে হয়? এই 1000কে তুমি 3 দ্বারা ডিভাইড করবা। তাহলে 1000কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি ভাইয়া, 1000কে 3 দ্বারা ভাগ করলে এটা আসবে তোমার কত দেখো, এই যে 333.333 এটা ঠিক আছে। তো ভাই এই টাইপের ম্যাথে সবসময় তুমি কি করবা? দশমিকের পরের অংশটুকুকে বাদ দিয়ে দিবা, তাতে সেটা তোমার যতই বড় হোক, ধরো এটা যদি 333.999ও আসতো তাও আমি দশমিকের পরের অংশটুকুকে বাদ দিয়ে দিতাম। তার মানে এতটুকুকে বাদ দিয়ে দিবা, এইটুক বাদ। তাইলে আমাদের কত বলতো অ্যান্সার? এখান থেকে তুমি লিখবা, এখান থেকে শুধু লিখবা 333। তার মানে তোমার এইটুক বাদ, দশমিকের পরে যা থাকবে সেটা বাদ দিয়ে দিবা। তাহলে অ্যান্সার লিখবা হচ্ছে 333। তাহলে আমরা বলবো যে তোমার 1 থেকে 1000-এর মধ্যে 333টা নাম্বার আছে যারা কি বলতো, যারা হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা একটু একটা কাজ করি, এই 333টা নাম্বারের মধ্যে জোড় কতগুলা ভাই আর বিজোড় কতগুলা সেটা আমরা একটু বের করে ফেলি। দেখো তো এটা কিভাবে বের করবা? যে দেখো তুমি যে কোনো একটা ভাইয়া বের করতে পারো। দেখো যদি আমি বলি তোমার বিজোড় সংখ্যা কি হবে? এই যে বিজোড় সংখ্যা ধরো আমাদের 1, দেন হচ্ছে 3, তারপর হচ্ছে 5 ডট 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 এরকম করে করে তোমার কি হবে বলো তো? বা হচ্ছে যদি জোড় সংখ্যা বলো, জোড় সংখ্যা বললে সেটা আমাদের কি আসবে? জোড় সংখ্যা হচ্ছে তোমার 2, দেন হচ্ছে কত ভাইয়া 4, তারপরে 6 ডট 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 কত বলো তো? 1000। এরকম করে করে আসবে না ভাইয়া? এরকম করে করে আসবে, রাইট? তাহলে এখানে তোমার টোটাল হচ্ছে জোড় সংখ্যা কতগুলা হইতে পারে আর বিজোড় সংখ্যা কতগুলা হইতে পারে সেটা আমরা একটু দেখব। তাহলে এখন দেখো আমাদের এখান থেকে যদি আমরা এটা বলি যে তোমার এখানে ধরো a প্লাস আমাদের n-1 ইন্টু হচ্ছে কিভাবে বলো তো? d, এইটা আমাদের আসে তাই না? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত? তোমার 333টা। তবে একটা কাজ করি, দেখো এভাবে করলে আমাদের টোটালটা চলে আসতে পারে। তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আগাই। ধরো আমরা 3-এর গুণিতক, এটা তো আমরা কনফার্ম বলতে পারি যে 3-এর গুণিতক। তাহলে প্রথম নাম্বারটা ধরো বললাম 3, এরপরটা ধরো বললাম 6, এরপরটা ধরো আমরা কত বলবো? এরপরটা ধরো আমরা বললাম ভ্যান 9, দেন তোমার ডট 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 এভাবে করে করে আসতে থাকবে। তাহলে আমাদের এখানে তোমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টা। তাহলে যদি বিজোড় সংখ্যাগুলোর দিকে তুমি জাস্ট ফোকাস করো, তাহলে বিজোড় সংখ্যাগুলো দেখো তো কি কি আসে। তোমার প্রথমে আসলো কত ভাইয়া?
ধরো প্রথমে আসছে 3, তারপরে আসলো 6, তারপরে 9, তারপরে কত আসবে 12, তারপরটা 15। এই যে ভাই এভাবে দেখো, তারপরটা ধরো 18 আসতো, তারপরটা কত 21। তো আমি জাস্ট কি করতেছি, বিজোড়গুলোর দিকে তাকাইতেছি ভাই। তো এখন বিজোড়গুলোর দিকে তাকাইলে দেখো তো আমাদের প্রথম পদটা কত, প্রথম পদটা হচ্ছে তোমার 3, তাহলে a ইকুয়াল ধরো বললাম 3। আর এভাবে করে করে আমাদের শেষ পদটা কত আসবে বলো, আমরা যদি তোমার 999 তাকে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা ভাগ হইতেছে, তাহলে লাস্ট নাম্বারটা আমাদের 999 এরকম আসতো, তাই না ভাইয়া? তাহলে এখন দেখো তো এ হচ্ছে প্রথম নাম্বারটা হচ্ছে আমাদের 3, পরে দেখো এটা কত করে করে বাড়তেছে বলো, আমাদের 6 করে করে বাড়তেছে, তাহলে সাধারণ অন্তর যেটা সেটা ধরো বললাম 6। আর আমাদের শেষ পদ কত বলো তো, সেটা হচ্ছে 999। তাহলে আমরা বলবো এখান থেকে দেখো আমাদের এনতম পদ যেটা, এনতম পদ সেটা কত ভাই, সেটা হচ্ছে আমাদের 999। দেখো তোমরা এটাকে চাইলে সমান্তর ধারার মতো করেই লিখতে পারো, যে প্রথম পদটা লিখলা 3, তারপরটা লিখলা হচ্ছে 9, তারপরটা লিখলা হচ্ছে 15 প্লাস ডট 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 শেষে গিয়ে কত আমাদের 999। তাহলে আমরা এখান থেকে কি করতেছি, 3 দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যা কয়টা সেটা বের করতেছি। তাহলে সেটা কত আসবে দেখো, এনতম পদ বললাম আমরা 999 এটা। তাহলে আমাদের এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, সেটা কত আসবে ভাই, সেটা আসবে আমাদের 999। তাহলে a হচ্ছে তোমার 3, n মাইনাস 1 ইন্টু d হচ্ছে তোমার 6, সেটা কত আসবে ভাই 999। তাহলে দেখো এটা আমাদের কত হয়ে যাবে, তোমার 999 মাইনাস হচ্ছে 3 ডিভাইড হচ্ছে 6 আর তার সাথে প্লাস কত বলো তো 1, তার ভাই n আসতেছে আমাদের 167। তার মানে ওই যে তোমার 333টা যে নাম্বার আছে, 333টা নাম্বার হচ্ছে কি ভাই বলো তো তোমার 3 দ্বারা বিভাজ্য। সেই 3 দ্বারা বিভাজ্য 333টা নাম্বারের মধ্যে 167টা নাম্বার কি বলতো, 167টা নাম্বার হচ্ছে বিজোড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 333টা যে নাম্বার আছে তার মধ্যে তোমার জোড় সংখ্যা কত, জোড় সংখ্যা হচ্ছে তোমার এই যে 333 মাইনাস হচ্ছে কত 167। তাহলে সেটা আমাদের কত আসবে ভাইয়া, সেটা তোমার চলে আসবে তোমার 333 মাইনাস হচ্ছে 167, তাহলে 166 এইটা আসলো। আর ভাইয়া বলো আমাদের বিজোড় সংখ্যা কত হবে, জোড় সংখ্যা বের করলা, এরপর হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় সংখ্যা এটা তো আমরা অলরেডি বের করছি। তো আমি এই জিনিসটা একটু তোমাদের আবার একটু বলি, যে আমরা কি করলাম ভাইয়া, প্রথমে হচ্ছে তোমার দেখলাম টোটাল নাম্বার কত 1000, সেখানে 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে 333টা, সেই 333টার মধ্যে থেকে আমরা বিজোড় সংখ্যা পাইছি 167 আর জোড় সংখ্যা পাইছি আমাদের 166, এটা পাইলা। এখন এটা কেন করলাম ভাই, এটা কেন আমাদের করা লাগলো, এইটা করার রিজন হচ্ছে কি জানো, আমাদের এইখানে একটা কথা বলছে না ভাইয়া, 3টার গুণফল জোড় হইতে হবে, তাহলে 3টা সংখ্যা তুমি র্যান্ডমলি পিক করবা, তাদের যোগফল তাদের গুণফল আমাদের জোড় হওয়া লাগবে। তাহলে কেসগুলা কি কি হইতে পারে ভাইয়া, দেখো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে যদি ভাইয়া তুমি এই দেখো গুণফল 3টা সংখ্যার গুণফল আমাদের জোড় হইতে হবে, এরকম কেস কি কি হইতে পারে, তুমি যদি 3টা সংখ্যাই ভাইয়া জোড় নাও, যে প্রথম সংখ্যাটাও জোড়, পরেরটাও তোমার জোড়, তারপরেরটাও হচ্ছে জোড়, তুমি যদি 3টাকেই জোড় নাও তাহলে দেখবা তাদের গুণফল তোমার জোড় আসবে, এটা শিওর থাকো, এটা শিওর যে এই 3টার গুণফল জোড় আসবে। তুমি যদি এরকম করো যে ভাই আমি ধরো 3টা জোড় নিব না, আমি একটা কাজ করলাম, আমি 2টা জোড় নিলাম, আমি হচ্ছে 2টা জোড় নিয়ে একটা হচ্ছে বিজোড় নিলাম, যে 3টা সংখ্যা আমি সিলেক্ট করছি, সেই 3টা সংখ্যার মধ্যে আমি 2টা জোড় নিব, একটা নিব বিজোড়, যদি গুণ করো ভাই দেখবা তোমার অ্যান্সার আসবে জোড়। আবার তুমি যদি মনে হয় যে না ভাই আমি হচ্ছে তোমার 2টা জোড় নিব না, আমি জাস্ট একটা জোড় নিব, তাহলে একটা জোড় নিলে আমাদের কাহিনী কি হয় দেখো, তুমি ধরো একটা জোড় নিলা আর তার সাথে তুমি কি করলা, 2টা বিজোড় সংখ্যা গুণ করলা, 2টা বিজোড় সংখ্যা গুণ করছো, তাহলে 2টা বিজোড় সংখ্যা গুণ করলে তখন আমাদের কাহিনী কি হবে, তখনও আমাদের ভাই এখান থেকে তোমার গুণফল আসবে জোড়। তাহলে এইটা আমাদের একটু জেনে রাখা ভালো, যদি আগে থেকে জানো খুবই ভালো, না জানলে এটা এখন জেনে নাও, এখান থেকে আমাদের ম্যাথ আসে ভাইয়া। তাহলে যদি তোমার 3টা সংখ্যা তুমি সিলেক্ট করো, 3টা সংখ্যায় যদি জোড় হয় তাহলে তাদের গুণফল জোড় হবে, 3টা সংখ্যার মধ্যে 2টা যদি জোড় হয় তাইলেও গুণফল জোড়, একটা জোড় হইলেও গুণফল জোড়, তার মানে একটা কেস শুধু আছে যখন গুণফল বিজোড় আসে, যে একটা মাত্র শুধুমাত্র কেস আছে যখন গুণফলটা আমাদের বিজোড় আসে, সেটা কখন ভাইয়া, যদি তুমি 3টা সংখ্যায় বিজোড় নাও, যদি তুমি 3টা সংখ্যা এখান থেকে বিজোড় নাও তাহলে দেখো আমাদের কাহিনী কি হবে, যদি আমরা এখান থেকে 3টা সংখ্যায় ধরো বিজোড় নেই, তাহলে একটা, 2টা, 3টা, যদি 3টা সংখ্যা বিজোড় নাও তাহলে তাদের গুণফল কি আসবে ভাইয়া বলো তো, বিজোড় আসবে। তাহলে এইটা ইন্টু এইটা ইকুয়াল কত, সেটা আমাদের বিজোড় আসবে। তাহলে এই একটা মাত্র কেই যখন আমাদের বিজোড় আসতে পারে। তাহলে এখন আমাদের ম্যাথের দিকে ফিরি আমরা, ম্যাথটা হচ্ছে কি 1 থেকে 1000 এর মধ্যে এমন সংখ্যা তোমাকে সিলেক্ট করতে বলছে যেটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে
আর হচ্ছে তোমার যাদের যেই তিনটার গুণফল তোমার কি হইতে হবে বলো তো ভাইয়া, জোর হইতে হবে। তাহলে এরকম সংখ্যা আমরা কিভাবে নিব দেখো। তাহলে আমরা এখান থেকে এখন বের করব সম্ভাব্যতা, বা ভাই এখান থেকেই করে ফেলা যায়, এখান থেকে আমরা লিখে ফেলি। দেখো তাহলে আমাদের যদি বলি সম্ভাব্যতা, তাহলে সেটা কি বলো, আমাদের তোমার টোটাল নাম্বার কত 1000, তাহলে সেই 1000টা নাম্বার থেকে আমাদের কি করতে হবে, তোমার 3টা নাম্বার নিতে হবে। এই হচ্ছে প্রথম কথা। সেই 3টা নাম্বার 1000টার মধ্যে থেকে তো হবেই, তার সাথে সাথে সেটা কি হবে বলতো, ওই 333টা থেকেও 333টা থেকেও ওই 3টা নাম্বার হবে। মানে কি ভাই, ব্যাপারটা কি বুঝলা কি বললাম? এই 333 C3 কথার মানে কি, যে 333টা নাম্বার থেকে 3টা নাম্বার তুমি নিতেছো। আর 1000 C3 কথার মানে কি, 1000টা থেকে তুমি 3টা নিতেছো। তাহলে 1000টা থেকে 3টা নাম্বার নিব, তাদের কি অবশ্যই ওই 333টার মধ্যে থেকে আসতে হবে, তাই না? কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার আছে ভাইয়া, 3টাই বিজোড় হওয়া যাবে না। তাহলে বিজোড় সংখ্যা কত ছিল বলতো ভাইয়া, 167। তাহলে এরকম করা যাবে না যে 3টাই তুমি 167 থেকে নিছো, এইটা যাতে আমাদের না হয়, এই জন্য এই টার্মটাকে আমাদের মাইনাস করতে হবে। বিজোড় সংখ্যা আমরা নিব, এমন না যে নিব না, কিন্তু 3টাই বিজোড় নেওয়া যাবে না, তাহলে ওই অংশটুকু আমরা জাস্ট মাইনাস করে দিব। তাহলে এখন দেখো এটার অ্যান্সার আমাদের কত আসে। তো ভাই এই যে এটাই হচ্ছে আমাদের এই যে বিন্যাস, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সমাবেশ। তাহলে এই সমাবেশের আইডিয়াটা কাজে লাগে আমরা হচ্ছে প্রবাবিলিটি সলভ করব। তাহলে 333 দেন হচ্ছে C3 মাইনাস তোমার 167 C3 আর হচ্ছে তোমার 1000 C3। তাহলে এটা অ্যান্সার আসতেছে কত ভাই, এটা অ্যান্সার আসতেছে আমাদের 0.03032। এটা তোমার অ্যান্সার 0.032, এটা আমাদের অ্যান্সার। তার মানে 1 থেকে 1000-এর মধ্যে তুমি 3টা সংখ্যা সিলেক্ট করবা যারা 3 দ্বারা বিভাজ্য এবং যাদের গুণফল জোড়। এরকম কয়টা সংখ্যা, এরকম সংখ্যার প্রবাবিলিটি কত, 0.032 করা যাবে। ওকে, তাহলে দেখো পরের ম্যাথ। পরের ম্যাথ আমাদের কি বলছে, আচ্ছা এটা তো আমরা এক্সট্রা স্লাইড নিছিলাম, এটা আমাদের দরকার নাই। এটা দেখো 50 থেকে 70 সংখ্যাগুলো হতে তোমার দৈব চয়ন পদ্ধতিতে একটা সংখ্যা না হলে সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তো ভাই মৌলিক হওয়ার আমাদের একটা সুন্দর শর্টকাট ছিল না, একটা চার্ট ছিল, এটা একটু মুখস্থ রাখবা। চার্টটা কি ছিল, এই যে 44 দেন হচ্ছে 223, তারপরে কি 223, তারপর হচ্ছে কি 21, এরকম একটা শর্টকাট আমরা শিখতাম না ভাইয়া ছোটবেলায়। এটা কি মিন করে, এটা মিন করে দেখো এই যে প্রথম যেই 4, এই দেখো তোমার 4 দেন বললাম 4, তারপরে হচ্ছে তোমার 2 2 3 দেন হচ্ছে 2 2 3, আর হচ্ছে কত বলো তো, আর হচ্ছে আমাদের 2 1, তাই না? আর হচ্ছে আমাদের 2 1। তাহলে এই জিনিসগুলো আসলে মিন করে কি ভাইয়া, এই জিনিসগুলো আসলে মিন করে কি, ধরো এইটা আসলে কি বুঝায়। আমরা এখান থেকে ধরো বললাম এখন 2 1, তাহলে এখন দেখো এটা আসলে কি বুঝাবে ভাইয়া, এই যে 4, এটা মানে কি জানো, এটা হচ্ছে তোমার 1 থেকে 10 অবধি, 1 থেকে 10 অবধি মৌলিক সংখ্যা আছে কয়টা, 4টা, সেটা বুঝাইছে। দেন হচ্ছে তোমার এই বাকিগুলো সেম কাহিনী। তাহলে এইটা হচ্ছে তোমার 11 থেকে 20, দেন 21 থেকে 30, তারপর হচ্ছে কি 31 থেকে 40। তাই আমরা সবগুলো একটু লিখে দেই যাতে ইন ফিউচার কখনো এই টাইপের ম্যাথ আসলে আমরা করতে পারি। ঠিক আছে, এই মৌলিক সংখ্যার জন্য এই ছন্দটা মনে রাখতে পারো, সারা জীবন কাজে লাগবে। তাহলে আমাদের এই যে তোমার এটা কি হবে, 1 থেকে 10 অবধি মৌলিক সংখ্যা কয়টা, 4টা, 11 থেকে 20 অবধিও 4টা, 21 থেকে হচ্ছে কত, 21 থেকে 30 অবধি 4টা, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, দেন 61 থেকে 70, 71 থেকে 80, দেন হচ্ছে তোমার 81 থেকে 90, আর হচ্ছে 91 থেকে 100। তার মানে ভাই দেখো তোমার 1 থেকে 10 অবধি মৌলিক সংখ্যা কয়টা, 4টা, 11 থেকে 20 অবধি 4টা, 21 থেকে 30 অবধি 2টা, এভাবে করে করে প্রত্যেকটার জন্য আমরা মৌলিক সংখ্যা এখানে লিখে দিছি। তা তোমাকে বলছে কি, তোমাকে বলছে 50 থেকে 70। তাহলে 50 থেকে 70 সংখ্যাগুলি হতে তোমার দৈব চয়ন করে না হলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। আগে আমরা বের করি টোটাল সংখ্যা কত, নাম্বার অফ এস। দেখো এই বড়টা মাইনাস হচ্ছে ছোটটা প্লাস কত বলতো, প্লাস হচ্ছে 1। তার মানে টোটাল সংখ্যা কত, টোটাল সংখ্যা হচ্ছে 21টা। এখানে আমাদের টোটাল 21টা নাম্বার আছে। ফাইন। এবার তাহলে আমাদের দেখো সেই 21টা নাম্বারের মধ্যে মৌলিক হইতে পারে কতগুলা। তাহলে ভাই দেখো 50 তো মৌলিক না, 70 তো মৌলিক না, তাহলে আমি 51 থেকে তোমার 70 এইটা চেক করলেই তো হয়েছে। তাহলে 51 থেকে 70 অবধি দেখো তো আমাদের টোটাল মৌলিক সংখ্যা কয়টা আসে, টোটাল মৌলিক সংখ্যা আসে 4টা। তাহলে আমরা নাম্বার অফ এ সেটাই কল কি ভাই 4 বলতে পারি না, যে নাম্বার অফ এ হচ্ছে আমাদের 4 বলা যাবে। তাহলে এখন বলো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে আমাদের 4/21। এই কথাটা কি বুঝতে পারলা কি বললাম, যে ভাই আমাদের তোমার 50 থেকে শুরু করে 70 অবধি, 50 থেকে শুরু করে 70 অবধি যদি আমরা নাম্বার নেই, তাহলে ওই নাম্বারটা মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত, তোমার 4/21 করা যাবে। ওকে ডান। তাহলে চলো আমরা পরে যাই, আর এই চারটা অবশ্যই মুখস্থ রাখবা।
1 থেকে 100 এর মধ্যে 3টি পৃথক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাব্যতা কত? ভাই একটু আগেই পড়ে আসছি যে জোড় সংখ্যা হওয়ার জন্য আমাদের কাহিনী কি হইতে হয়? পূর্ণ সংখ্যার গুণফল। 3টি পৃথক পূর্ণ সংখ্যার গুণফল জোড় সংখ্যা হওয়ার প্রবাবিলিটি কত? দেখছো এটা আমাদের অনেকবার আসছে ভাই, রুয়েটে আসছে, বুয়েটে আসছে। তো এই ম্যাথটা আমরা মনে রাখবো। তাহলে প্রথমে নাম্বার অফ এস, টোটাল নাম্বার কতগুলো সেটা আমরা দেখি। এই 100 - 1 + 1, তার মানে টোটাল নাম্বার আছে ভাই 100টা। তাহলে তোমার জোড় সংখ্যা হওয়ার জন্য কাহিনী কি বলতো? এই যে প্রবাবিলিটি অফ তোমার 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল কত বলতো ভাইয়া? গুণফল হচ্ছে তোমার জোড়, এইটা তাই না? এটা হচ্ছে গুণফল জোড়। তাহলে ভাই বলো এই 1 থেকে 100 অব্দি এটা আমাদের আলাদা করে হিসেব করার দরকার আছে? 1 থেকে 100 অব্দি জোড় কয়টা, বিজোড় কয়টা? 50 50। যে 1 থেকে 100 অব্দি জোড় সংখ্যা কয়টা? জোড় সংখ্যা হচ্ছে 50টা। আর বিজোড় কয়টা বলো তো ভাইয়া? বিজোড় সংখ্যা হচ্ছে তোমার 50টা। তাহলে এখন বলো তিনটার গুণফল জোড় হবে, তো তিনটার গুণফল জোড় হওয়ার জন্য আমাদের কি কি হইতে পারে? তিনটা সংখ্যার মধ্যে তোমার কাহিনী কি কি হইতে পারবে? যে যদি আমাদের গুণফলটা তোমার জোড় আসতে হয় তাহলে সংখ্যা তিনটা কিরকম কিরকম আসবে? এই যে একটা দেখো তোমার এরকম হইতে পারে যে আমাদের প্রথমে জোড়, তারপরেরটাও কি জোড়, তারপরেরটাও কি ভাই বলো তো জোড়। এই যে তিনটাই জোড় আসতে পারে। দেন প্লাস প্রবাবিলিটি অফ, এমন হইতে পারে ভাইয়া তোমার দুইটা জোড় আসছে আর একটা বিজোড় আসছে, এটা হইতে পারে। দেন কি প্রবাবিলিটি অফ তোমার একটা জোড় আসছে আর দুইটা কি ভাইয়া বিজোড় আসছে। তো এই তিনটা কাহিনী আমাদের হইতে পারে। তো এই তিনটার যদি আমরা যোগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখন প্রথম কাহিনী তিনটাই জোড়, তার মানে কি তিনটাই এই জোড় সংখ্যা থেকে আসবে। তাহলে 50C3 ডিভাইডেড বাই কত ভাই বলো তো? ডিভাইডেড বাই হচ্ছে 100C3। তাহলে 100টার সংখ্যার মধ্যে থেকে তিনটা নিব, আর সেই তিনটা অবশ্যই কি হইতে হবে? তোমার 50টার মধ্যে থেকে আসতে হবে। দেন প্লাস, তাহলে 50টার মধ্যে থেকে মানে 50টা জোড় থেকে নিবা দুইটা, আর বাকি 50টা বিজোড় থেকে নিবা তুমি একটা। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ, তার মানে গুণ করতে হবে। আর ওই তিনটা সংখ্যা কি ভাই 1000 এই 100টার মধ্যে থেকে আসবে না? তাহলে 100C3। দেন প্লাস দেখো জোড় আমাদের একটা জোড়, তাহলে এই যে 50C1 আর দুইটা হচ্ছে বিজোড়, তাহলে 50C2। তাহলে একটা নিব জোড় থেকে, দুইটা নিব বিজোড় থেকে, আর ওই সবগুলাই কি তোমার এই 100টার মধ্যে থেকে আসবে না? অবভিয়াসলি। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসে দেখো, এটা আমরা একটু করে ফেলি। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তোমার 50C3, দেন প্লাস আমাদের হচ্ছে কত 50C2, আর হচ্ছে তোমার ইনটু 50 আমাদের C1, এইটা ইনটু হচ্ছে 2 ডিভাইডেড বাই কত 100C3। তাহলে এটা কত আসতেছে ভাই? 29/33। তাহলে এইটাই তোমার অ্যান্সার। তাহলে 1 থেকে 100 অব্দি তুমি তিনটা সংখ্যা নিবা, সেই তিনটা সংখ্যার গুণফল জোড় হওয়ার প্রবাবিলিটি কত বলো তো? সেটা হচ্ছে 29/33। এটা তুমি চাইলে দশমিকে নিয়ে নিতে পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে? 20 খানা একই রকম টিকেট 1 থেকে 20 পর্যন্ত লিখে একটি পাত্রে রেখে উত্তম রূপে মিশানোর পরে তোমার হচ্ছে আলগোছে ও নিরপেক্ষভাবে একটা টিকেট টানা হলে টিকেট খানি তোমার 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? সোজা কথা ভাই 3 অথবা 5 দ্বারা বিভাজ্য, এই কথাটা বলছে। দেখো প্রথম কথা তোমার 20 খানা টিকেট বলছে, তাহলে নাম্বার অফ আমরা যদি বলি 3 দ্বারা বিভাজ্য। দেখো নাম্বার অফ 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য সেটা কিভাবে বের করবো? যে 20 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এটা কত আসে ভাই? সেটা আমাদের আসবে তোমার 20 ভাগ হচ্ছে 3। তাহলে এটা 6.667। তো ভাই আমি বলছি শুধু দশমিকের আগের পোর্শনটা নিতে হয়, মানে 6টা সংখ্যা এরকম পাবা যারা 3 দ্বারা বিভাজ্য। যদি আমি বলি নাম্বার অফ 5 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা আমাদের কি আসবে? সেটা আসবে তোমার এই যে 20/5। তাহলে এটা হচ্ছে ভাই 4। 4টা নাম্বার পাবা তোমার হচ্ছে 20-এর মধ্যে, 1 থেকে 20-এর মধ্যে 4টা নাম্বার পাবা। তাহলে 5-এর গুণিতক 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, তাই না? এবার দেখো তোমার আরেকটা জিনিস লাগবে, 3 আর 5 দুইটা দ্বারাই বিভাজ্য। তাহলে দেখো আমরা যদি বলি নাম্বার অফ তোমার 3 এবং 5 দ্বারা বিভাজ্য, এটা যদি বলি ভাই, তো এইটা কিভাবে বের করা যাবে? মানে ওই যে কমন একটা পোর্শন থাকবে না? থাকবে তো। দেখো এইটা কিভাবে বের করা যায়, কখনো যদি এরকম ম্যাথ আসে তাহলে যাতে আমরা লিখতে পারি।
যে ভাইয়া 3 এবং 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এই কথার মানে কি জানো? এই কথার মানে হচ্ছে, এই কথার মানে হলো বলতে যে 3 অথবা 5 দ্বারা বিভাজ্য বলতে 3 ও 5 এর লসাগু সেটা কত? 3 ও 5 এর লসাগু সেটা হচ্ছে ভাইয়া 15। 15 দ্বারা বিভাজ্য বোঝায়, 15 দ্বারা বিভাজ্য বোঝায়। তো এরকম আমাদের বের করতে হবে। তোমাকে দেখবা মাঝে মাঝে বলবে যে এমন সংখ্যা বের করো যেটা 7 অথবা 5 7 এবং 5 দ্বারা বিভাজ্য। তা তোমার 7 আর 5 এর লসাগু করে সেই লসাগু দ্বারা বিভাজ্য বের করলে হয়ে গেছে। তাহলে বলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য মানে কি? 15 দ্বারা বিভাজ্য। তাহলে 20 ভাগ যদি 15 করো তাহলে সেটা কত আসবে ভাই? একটাই তো আসার কথা। তাহলে 20 ভাগ হচ্ছে 15, তার মানে এটা 1.33, কিন্তু আমরা নিব হচ্ছে শুধু 1। তাহলে দেখো এদের আমরা একটু সুন্দর নাম দিয়ে দেই, এদের হচ্ছে আমরা একটা সুন্দর নাম দিয়ে দেই। তাহলে 3 দ্বারা বিভাজ্য বলছি আর হচ্ছে 5 দ্বারা বিভাজ্য বললাম। তাহলে 3 দ্বারা যেই বিভাজ্য সেটাকে ধরো বললাম আমরা এ, 3 দ্বারা বিভাজ্যটাকে ধরো আমরা বলতেছি এ, আর হচ্ছে তোমার 5 দ্বারা বিভাজ্যটাকে ধরো আমরা বলতেছি বি। 3 এবং 5 তাহলে সেটাকে আমরা ধরো বলবো এ ছেদ বি। ঠিক আছে, এটা একটু আমরা সুন্দর করে লিখে নিলাম, কারণ এখন আমরা এখান থেকে ভাইয়া ফর্মুলায় যাব। তাহলে এবার খেয়াল করো, তাহলে এ দেওয়া, বি দেওয়া, এ ছেদ বি দেওয়া। তাহলে তোমার এখান থেকে লাগবে কি বলো? এখান থেকে লাগবে সম্ভাব্যতা। তাহলে আমরা কি বলবো? প্রবাবিলিটি অফ, ভাইয়া দেখো 3 অথবা 3 দ্বারা বিভাজ্যটাকে এ ধরছি, 5 দ্বারা বিভাজ্যটাকে বি ধরছি, এই অথবা মানে কি? ইউনিয়ন না? তাহলে আমরা বলবো এই যে দেখো নাম্বার অফ, আমাদের হচ্ছে প্রবাবিলিটি অফ তোমার এ কত? এ সংযোগ বি। সেটার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস কি বলতো? প্রবাবিলিটি অফ এ ছেদ বি। এটা আমরা জানি। তাহলে এখন বলো প্রবাবিলিটি অফ এ কিভাবে বের করবা? টোটাল সংখ্যা কত? টোটাল সংখ্যা হচ্ছে 20। এই যে এটাই কিন্তু নাম্বার অফ এস, নাম্বার অফ এস টোটাল সংখ্যা। আর 3 দ্বারা বিভাজ্য কয়টা? 6টা। তাহলে এটা হচ্ছে 6/20 প্লাস এই যে 5 দ্বারা বিভাজ্য কত? 4/20 মাইনাস এই যে 1/20। তাহলে এটা আমাদের কত চলে আসবে? এটা চলে আসবে আমাদের 11/20। এটা তোমার অ্যান্সার। তাহলে তোমার 20 খানা একই রকম টিকিট থেকে তুমি এমন একটা টিকিট পিক করবা যেটা 3 অথবা 5 এর গুণিতক, তার সম্ভাবনা আমরা কত বলতে পারি? 11/20 করা যাবে? ওকে ফাইন, তাহলে চলো আমরা পরে যাই। এটা দেখো কি বলছে, a natural number x is chosen at random from the first 100 natural number। ন্যাচারাল নাম্বার এই কথাটা মনে রাখো। ন্যাচারাল নাম্বার সেট কি ভাই বলো তো? 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 ডট 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 ডট, মানে পূর্ণ সংখ্যা আর কি। দ্য প্রবাবিলিটি দ্যাট এত ইজ গ্রেটার দ্যান 50, x ইজ গ্রেটার দ্যান 50। চলো তাহলে আমরা তোমার ন্যাচারাল নাম্বার 1 থেকে 100, তো ন্যাচারাল নাম্বার কিন্তু 1 থেকে শুরু হয়, এটা তোমার পূর্ণ সংখ্যারই একটা উপসেট বলতে পারো। তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে আর 1 থেকে স্টার্ট হবে। তাহলে 1 থেকে স্টার্ট হয়ে 100 অবধি। তাহলে আমাদের টোটাল সংখ্যা কত বলো তো? নাম্বার অফ এস, নাম্বার অফ এস হচ্ছে তোমার 100টা নাম্বার আছে এখানে, তাই না? 100টা নাম্বার, ওকে ফাইন। সেখান থেকে তুমি কিছু নাম্বারকে হচ্ছে পিক করবা, সেই নাম্বারটা হচ্ছে তোমার কি বলবে? দেখো যে এক্স, এই ন্যাচারাল নাম্বার এক্স যাকে তুমি হচ্ছে পিক করবা, আর এখানে একটা কন্ডিশন বলে দিছে যে x প্লাস 100/x সেটা কি? গ্রেটার দ্যান 50, এটা আমাদের বলে দিছে। তাহলে চলো আমরা প্রথমে আমাদের যেই কন্ডিশনটা আছে সেটাকে একটু দেখি, এটা কি লেখা আছে আসলে। x প্লাস তোমার 100/x বলছে গ্রেটার দ্যান 50। সিম্পলিফাই করলে কি আসবে? x স্কোয়ার প্লাস হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান তোমার 50x। তাহলে x স্কোয়ার মাইনাস 50x প্লাস হচ্ছে আমাদের 100, ওকে, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাই না ভাইয়া? গ্রেটার দ্যান 0 আসলো। তাহলে এবার এটাকে যদি তুমি মিডল টার্ন করো, ক্যালকুলেটরে করে ফেলবা ভাইয়া। মিডল টার্ন করলে আমাদের কি আসে দেখো, আমরা ধরো তোমার মোডে যাব, ইকুয়েশনে যাব, দেন হচ্ছে তোমার 3, তাহলে 1 মাইনাস 50 আর হচ্ছে 100। তাহলে অ্যান্সার পাচ্ছি কি কি? একটা পাচ্ছি তোমার 47.9, আর একটা পাবো কত ভাইয়া? 2.08। তাহলে ধরো আমরা বললাম x মাইনাস 2.08 আর ইনটু কত বলো তো? ইনটু হচ্ছে আমাদের x মাইনাস কত লিখবো? x মাইনাস আমরা লিখবো 40, খেয়াল করো এই যে 49 বা হচ্ছে 47.91, ধরো এটা বললাম 47.91, এটা ধরো বলছি। তাহলে এটা যদি বলি তারা হচ্ছে কি? গ্রেটার দ্যান 0, মানে এরকম আসে। উৎপাদকের বিশ্লেষণটা আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলাম। তাহলে এবার এটাকে নাম্বার লাইনে বসায় কি সলভ করতে পারবা না? পারবা কিন্তু। তাহলে একটা জিনিস দেখো ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের বলছে তোমার ইন্টিজার, তাই তো? তাহলে ইন্টিজার, তাহলে ওইটা একটু মাথায় রাখা লাগবে।
তাহলে এদেরকে সংখ্যা রেখায় কিভাবে বলতাম আমরা? বলো, এই যে ইনইকুয়ালিটি সলভ করা শিখছি না, ইনইকুয়ালিটিতে কিভাবে সলভ করতাম? এইটাকে মনে মনে আমি 0 ধরতাম। 0 ধরলে আমি দুইটা ভ্যালু পাবো, x এর একটা ভ্যালু পাবো 2.08, আরেকটা ভ্যালু পাবো কত? আরেকটা ভ্যালু পাবো 47.91, এইটা। তাহলে এইটা নাম্বার লাইনকে আমাদের 3 ভাগে ভাগ করছে। যদি এটাতে কারো প্রবলেম থাকে অবভিয়াসলি ভাই আমাদের কি করতে হবে বলো? ফাংশনের চ্যাপ্টার আর হচ্ছে চ্যাপ্টার 6 যেটা ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা দেখতে হবে। এখানে কিন্তু আমাদের বিভিন্ন তোমার এই আমাদের যে অসমতার প্রবলেম সলভ করা হয়। তো আমরা বেসিক্যালি জাম্প রুলটা দেখবো। তো এই তিনটা সীমানা পাইছো ভাইয়া, তাহলে যে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এটা ধরো আমরা প্লাস ইনফিনিটি এরকম বলবো। তো এবার দেখো আমাদের অবশ্য মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আমরা বলতাম, কিন্তু আমাদের এখানে ফিক্সড করা আছে 1 থেকে 100। তাহলে ধরো আমরা 1 থেকে 100-র মধ্যে চিন্তা করব। এবার দেখো কি হবে, তুমি এই সীমানার মধ্য থেকে যে কোনো একটা ভ্যালু তুমি এখানে বসাবা, বসায় দেখবা যে তোমার কোনটার জন্য আমাদের সত্য আসতেছে। সাপোজ ধরো ভাই এই সীমানায় এই পাশে কোন একটা জায়গায় আমাদের 0 আছে না? আছে তো। তাহলে আমি যদি এখানে 0 বসাই, 0 বসালে দেখো এটা কত আসবে? 2.08 ইন্টু হচ্ছে তোমার মাইনাস 47.91, তাই না? এটা আমাদের এই দুইটার গুণফলটা গ্রেটার দ্যান 0 আসে। তাহলে বলো তো এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা কিন্তু ভাই সত্য, কারণ এই দুইটা মাইনাস তাদের গুণফল তোমার অবশ্যই প্লাস হবে, আর প্লাস সামথিং কিন্তু 0 চাইতে বড়ই হবে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে এইটা। অ্যান্সার হবে আমাদের এই অংশটা। এই অংশটা অ্যান্সার হবে না, এই অংশটা অ্যান্সার হবে। জাম্প রুল ভাইয়া, জাম্প রুল। তোমরা ফাংশনের চ্যাপ্টারে কিন্তু অবশ্যই জাম্প রুল দেখবা, মানে যেখানে অসমতা আছে সেখানে অবশ্যই তোমাদের জাম্প রুল নিয়ে আলোচনা করা হয়। তো আমরা জাম্প রুল দেখে ফেললাম যে একটা অ্যান্সার হইলে আর বাকিটা পরেরটা অ্যান্সার হয় না, তারপরটা আবার অ্যান্সার হয়। তাহলে তোমার অ্যান্সার কি দেখো তো? অ্যান্সার হচ্ছে এইটা, যে আমাদের এক্স এর যেই ভ্যালু সেটা হবে তোমার লেস দ্যান 2.08, আর হচ্ছে তোমার এক্স এর যেই ভ্যালু সেটা হবে গ্রেটার দ্যান 47.91। এখন ভাই আমাদের হচ্ছে কি বলো? আমাদের লাগবে ইন্টিজার, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করা। তাহলে বলো কোন একটা ভ্যালু 2.08 এর চাইতে ছোট, এটা বলা যেই কথা, ওই ভ্যালুটাকে লেস দ্যান অর ইকুয়াল টু বলা কি একই কথা না? কারণ ইন্টিজার তো তুমি লোয়েস্ট ইন্টিজার কত নিতে পারবা? দেখো হাইয়েস্ট কত নিতে পারবা? 2, এর উপরে কিন্তু যাইতে পারবা না, তাই না? তাহলে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু বলে দিলাম। আর এখানে দেখো এক্স এর ভ্যালুটা 47.91 এর চাইতে বড়, তাহলে আমি বলবো এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কত ভাই বলো তো? গ্রেটার দ্যান অর ইকুয়াল আমরা বলবো 48, কারণ 47.91 এর চাইতে তো বড় হইতে হবে। তাহলে এর বড় আমাদের পূর্ণ সংখ্যাটা কত ভাই বলো তো? 48। তাহলে তোমার এক্স এর ভ্যালুটা লেস দ্যান অর ইকুয়াল টু আর হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল 48, এটা হচ্ছে এই অংশটুকুর অ্যান্সার। এখন দেখো এবার কিন্তু আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি যাব না। আমরা কি করব? আমাদের তো এখানে বাউন্ডারি দেওয়া আছে। আমাদের সংখ্যা তোমার স্টার্ট হইতেছে এই যে 100 ন্যাচারাল নাম্বার, সেটা 1 থেকে শুরু করে 100। তাহলে বলো এই 2 এর চাইতে ছোট অথবা সমান এরকম ন্যাচারাল নাম্বার কি কি আছে? 1 আর 2, এই দুইটা। আর 48 এর চাইতে বড় অথবা সমান এরকম ন্যাচারাল নাম্বার কতগুলো আছে বলো তো? এরকম ন্যাচারাল নাম্বার কত ভাইয়া? 100। এই যে দেখো 48 আর হচ্ছে 100 এদের মাঝখানে যতগুলা, তাহলে আমরা বলবো 100 মাইনাস 48 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো তো এটা কত হয়? তাহলে এটা হবে আমাদের 100 মাইনাস 48 প্লাস 1 হুইচ ইজ 53। তার মানে আমাদের 53টা সংখ্যা আছে যারা তোমার 48 এর চাইতে বড় অথবা সমান, আর 100 এর চাইতে আমাদের ছোট অথবা সমান, ঠিক আছে? এটা তাহলে এখানে আছে 53টা, এখানে আছে 2টা, তাহলে এখানে আছে 2টা। তাহলে বলো এক্স টোটাল কয়টা নাম্বার বলো তো? 55টা নাম্বার। তাহলে আমরা এখানে কি বলবো? নাম্বার অফ এস হচ্ছে আমাদের 100, আর অনুকূল ঘটনা এক্স এর ভ্যালু কি? এই 55টার মধ্যে যে কোনোটা তুমি নিতে পারবা। তাহলে নাম্বার অফ অনুকূল ঘটনা সেটা কত? সেটা হচ্ছে 55। তাহলে প্রবাবিলিটি অফ এ সেটা কত হয়ে যাবে? 55 ভাগ হচ্ছে তোমার 100। তাহলে আমাদের সেটা কত চলে আসে দেখো, 55 ভাগ যদি বলি 100, তাহলে সেটা আসবে আমাদের 11/20। তাহলে 11/20 ব্যাপারটা আমরা বুঝতে পারছি। প্রথমে কন্ডিশন সলভ করব, এক্স এর ভ্যালু কি কি পসিবল সেটা নিছি। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে কয়টা? 55টা নাম্বার হইতে পারে, সেই 55 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার, তাহলে 11/20 এটা আমাদের অ্যান্সার। তাহলে হুইচ ইজ অপশন বি। এবার দেখো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি দিছে? ইফ এ 3 ডিজিট নাম্বার ফর্মড বাই 102, তোমার 3 ডিজিট নাম্বার বলছে, আর কি বলছে? ফর্মড বাই 102 এটা বলছে। ইজ সিলেক্টেড এট র্যান্ডম when was then হচ্ছে আমাদের দেখো is selected at random, then what is the probability of the number being divisible by 10? divisible by 10 এই কথাটা বলছে। তাহলে ভাইয়া তোমার 102 এই তিনটা নাম্বার তোমার কাছে দেওয়া আছে, তিনটা ডিজিট দেওয়া আছে। ওই তিনটা ডিজিট দিয়ে আমরা 3 ডিজিটের নাম্বার বানাবো। সেই 3 ডিজিটের নাম্বারগুলোর মধ্যে তোমার এমন কতগুলা নাম্বার আছে যারা 10 দ্বারা ডিভিজিবল, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে।
তার জন্য প্রবাবিলিটি বের করব। তো ফার্স্ট অফ অল দেখো আমরা এই তোমার 1 0 1 0 আর 2 দিয়ে আমরা 3 ডিজিটের কতগুলা নাম্বার বানাইতে পারি। তাহলে আমরা প্রথমে বলবো টোটাল নাম্বার, 3 ডিজিটের কতগুলা নাম্বার আমরা বানাইতে পারি। তো ভাইয়া টোটাল নাম্বার যদি বের করতে যাও তোমাদের করা লাগবে কি বলো তো, ওই যে পারমুটেশন কম্বিনেশনের টপিক, এই যে ভাই ইজি পিজি জিনিস। তো আমার নাম্বার হবে 3 ডিজিটের। তাহলে বলো ভাইয়া এই প্রথম ঘরে যদি তুমি জিরো দাও, প্রথম ঘরে যদি জিরো দাও ওইটার কোনো ভ্যালু আছে না, তাহলে কি তোমার 3 ডিজিটের নাম্বার হবে? হবে না। তার মানে কি প্রথম ঘরের জন্য এটা রেস্ট্রিক্টেড, এটা বাদ, এটা বসানো যাবে না। তাহলে বলো তো প্রথম ঘরটা ফিল আপ করা যায় কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে, এই যে 1 অথবা 2 যাই বসাও প্রথম ঘরটা ফিল আপ হবে। তাহলে প্রথম ঘরটার জন্য আমাদের অপশন কয়টা? দুইটা। ফাইন। এরপরে দেখো তাহলে প্রথম ঘরে ধরো আমি কি বসায় ফেলছি, প্রথম ঘরে ধরো আমি 1 বসায় ফেলছি। তাহলে প্রথম ঘরে আমি ধরো 1 বসায় ফেলছি, এটা বাদ। এবার কিন্তু এখানে জিরো বসানোর উপরে আর রেস্ট্রিকশন নাই। তাহলে পরের এই ঘরটা ফিল আপ করার জন্য ওয়ে কয়টা বলো তো? এই ঘরটা ফিল আপ করার জন্য ওয়ে হচ্ছে আমাদের দুইটা। এই যে ওয়ে হচ্ছে দুইটা। ধরো এই ঘরে কিনা আমি জিরো বসায় ফেলছি, তাহলে এবার শেষের ঘরের জন্য অপশন কয়টা? একটা। এই যে ভাই স্টেপ বাই স্টেপ কাজ করলাম। তাহলে টোটাল কতগুলা নাম্বার বানাইতে পারবা? এই যে প্রত্যেকটা স্টেপকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 4টা। তাহলে এই সংখ্যাগুলা দিয়ে 3 ডিজিটের কতগুলা নাম্বার বানানো পসিবল? 4টা নাম্বার বানানো পসিবল। এরপরে আমাদের লাগবে এমন নাম্বার যারা তোমার 10 দ্বারা ডিভিজিবল। বলো ভাইয়া দুনিয়াতে যত সংখ্যা আছে তাদের শেষে যদি জিরো থাকে তাহলে কি সেটা 10 দ্বারা ডিভিজিবল না? তাই তো। তাহলে আমরা এখানে বলবো যে নাম্বার ডিভিজিবল, তোমার হচ্ছে নাম্বার ডিভিজিবল বাই হচ্ছে 10, আমরা এটা বলবো ডিভিজিবল বাই 10। তাহলে এরকম কতগুলো আমাদের নাম্বার এখানে থাকবে দেখো, নাম্বার ডিভিজিবল বাই হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে বলবো যে তোমার দেখো খেয়াল করো, তাহলে ভাই ডিভিজিবল বাই 10 হলে অবশ্যই শেষে তোমার কি থাকতে হবে বলো তো? জিরো থাকতে হবে। তাহলে এখানে কিন্তু ফিক্স, এখানে অপশন একটাই আছে হাতে, জিরোই বসাইতে হবে। তাহলে অপশন হচ্ছে একটা। তাহলে ভাইয়া এই যে 1 0 2 এটা কিন্তু বাদ চলে গেছে। তাহলে প্রথম ঘরে বসানোর মতো নাম্বার আছে কি? এই একটা আর এই একটা। তাহলে প্রথম ঘরের জন্য অপশন দুইটা, তাহলে একটা ধরো বসায় ফেলছো, তারপরে অপশন কয়টা বলো তো ভাইয়া? একটা। তাহলে এখন নাম্বার কয়টা হইতে পারে বলো? 2 × 1 × 1, তাহলে দুইটা। তাহলে ভাইয়া তোমার এই 1 0 2 এই তিনটা ডিজিট দিয়ে 3 ডিজিটের টোটাল নাম্বার বানাতে পারি কয়টা? 4টা। আর তার মধ্যে 10 দ্বারা ভাগ করতে পারবা এরকম নাম্বার হইতে পারে কয়টা? দুইটা। তাহলে এখন প্রবাবিলিটি বের করো। তাহলে এখন আমরা এখান থেকে প্রবাবিলিটি বের করব। তাহলে প্রবাবিলিটি অফ নাম্বার ডিভিজিবল বাই 10, যে প্রবাবিলিটি অফ আমাদের নাম্বার, প্রবাবিলিটি অফ নাম্বার ডিভিজিবল বাই হচ্ছে 10। তাহলে এটার প্রবাবিলিটি কত আসবে দেখো, প্রবাবিলিটি অফ নাম্বার ডিভিজিবল বাই হচ্ছে 10, সেটা হয়ে যাবে দেখো এইটা হচ্ছে অনুকূল ঘটনা আর এটা হচ্ছে মোট ঘটনা। তাহলে 2/4, তাহলে সেটা হয়ে যাবে কত ভাইয়া? হাফ। তো এই টপিকটার জন্য কিন্তু আমাদের একটু পারমুটেশনটা পারা লাগবে, মানে বিন্যাসটা পারা লাগবে, তো এটা খেয়াল রাখো। তাহলে এটার অ্যান্সার আসলো আমাদের এ। করা যাবে ভাইয়া? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখো তো কি বলছে, দেয়ার আর 100 পিপল অন এ লাইন, শাওন ইজ দ্য 37th পারসন। ওকে, শাওন হচ্ছে তোমার 37th পারসন আর নাওমি হচ্ছে কি? নাওমি হচ্ছে তোমার 67th পারসন। If a person on line is chosen at random, what is the probability that the person is standing between Shaun and Naomi? হ্যাঁ দেখো শাওন আর নওমির মধ্যে দাঁড়াইতে হবে, যে তোমার শাওন হচ্ছে কততম পজিশনে আছে? 37, আর নওমি হচ্ছে কততম পজিশনে আছে? তোমার 67। তো একজন লোক সে হচ্ছে স্ট্যান্ড করবে শাওন আর নওমির মাঝামাঝি, সেইটার প্রবাবিলিটি আমাদের কত এটা বের করতে বলছে। তাহলে দেখো টোটাল পিপল কত বলো তো? 100, তাহলে নাম্বার অফ এস সেটা কত ভাইয়া? সেটা হচ্ছে 100। আচ্ছা বলো শাওন আর নওমির যদি মাঝে থাকতে হয় তাহলে কি ওর কি হইতে হবে? শাওনের সামনে থাকতে হবে, তার মানে কি ওর পজিশনে স্টার্ট হবে কোন জায়গা থেকে? এই 38তম থেকে স্টার্ট হবে। আর নওমির পিছনে থাকতে হবে, তার মানে কি এই 66, এদের মাঝখানে কি সীমাবদ্ধ থাকতে হবে না? 38 থেকে 66 এর মধ্যে দাঁড়াইতে হবে, তাই না? তাহলে বলো তো সেই ওর জন্য নাম্বার অফ এ বললাম যে ওর জন্য কতগুলা পজিশন আছে, এই যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস হচ্ছে 1। তাহলে দেখো তো ওর জন্য তোমার সিট আছে কয়টা বা পজিশন আছে কয়টা? 66 - 38 + 1, তাহলে ওর জন্য পজিশন হচ্ছে 29। তাহলে হচ্ছে তোমার ওই লাইনে 29টা পজিশন আছে যেখানে ও দাঁড়াইলে শাওনের আগে থাকবে আর হচ্ছে নমির পরে থাকবে। আর মোট কতগুলা আমাদের হচ্ছে দাঁড়ানোর জায়গা ছিল বলতো? 100টা। তাহলে এখন আমরা বলবো প্রবাবিলিটি অফ এ, সেটা হয়ে যাবে আমাদের 29/100। তাহলে এটা হচ্ছে অপশন বি, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল এই জিনিসটা? তাহলে ভাই ওই যে শাওনের সামনে তার মানে 38 নিছি,
আর নবমীর পিছনে, তার মানে 66 নিছি। এরপরে তাদের মাঝখানে নাম্বার বের করছো, ম্যাথ করে ফেলছো, ডান। এবার দেখো তো কি হবে, তোমার পুনরাবৃত্তি না ঘটিয়ে এই সংখ্যাগুলা দেখো, পুনরাবৃত্তি না ঘটিয়ে মানে রিপিটেশন করা যাবে না, পুনরাবৃত্তি না ঘটিয়ে এত সংখ্যাগুলো ব্যবহার করে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বানানো হবে। সংখ্যাটির জোড় হওয়ার সম্ভাবনা কত? জোড় হওয়ার, তাহলে ভাই প্রথমে আমরা মোট সংখ্যা বের করব, যে এই ডিজিটগুলা ইউজ করে তুমি টোটাল কতগুলা সংখ্যা বানাইতে পারবা সেটা। এই ডিজিটগুলা ইউজ করে তুমি টোটাল কতগুলা সংখ্যা বানাইতে পারবা বলো। তোমার সংখ্যাটা কত ডিজিটের বলছে? তোমার সংখ্যা বলছে 2 ডিজিট, তাহলে 2 ডিজিট। এখন বলো এখানে নাম্বার আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য কয়টা অপশন? 6টা। তাহলে একটা ধরো বসায় ফেলছো, তাহলে পরে অপশন থাকে কয়টা ভাই বলো তো? 5টা। তাহলে দুইটা স্টেপকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 6 × 5, তাহলে এটা হয়ে যাবে 30। তাহলে ভাই এই সংখ্যাগুলা দিয়ে, এই ডিজিটগুলা দিয়ে তুমি 2 ডিজিটের কতগুলা সংখ্যা বানাইতে পারবা? 30টা। এখন বলছে যে জোড় সংখ্যা কতগুলা বানানো যাবে, তাহলে আমি ধরো এখান থেকে বলবো জোড় সংখ্যা, এটা ধরো বললাম। তো মোট সংখ্যাকে ধরো আমরা নাম্বার অফ এজ ধরে নেই, আর জোড় সংখ্যাকে ধরো নাম্বার অফ আমরা এ ধরে নেই। তাহলে জোড় সংখ্যা বলো, জোড় সংখ্যা যদি হইতে হয় ভাইয়া, তাহলে ধরো একটা ডিজিট ধরো বললাম 2 6, এই যে এই সংখ্যাটা কি জোড় হওয়া লাগে না? মাস্ট। যে এই যে 2 ডিজিটের শেষের যে রিলেটেডটা ধরো 3 2, এটা কি মাস্ট কি হইতে হবে? আমাদের জোড় হইতে হবে। তাহলে তোমার একটা জোড় সংখ্যা বানাইতে গেলে শেষের ডিজিটটা অবশ্যই কি হইতে হবে? জোড় হইতে হবে। তাহলে দেখো আমাদের এখানে অপশন এই যে 2টা ডিজিট, তাহলে দেখো তো শেষের ঘরে বসানোর জন্য অপশন কয়টা আছে আমাদের কাছে? শেষের ঘরে বসানোর জন্য তোমার 2 4 আর 8, এই 3টা অপশন আছে। তাহলে এই শেষের ঘরের জন্য অপশন হচ্ছে 3টা, ধরো একটা বসায় ফেলছো, এটা ধরো বসায় ফেলছো, ডান। তাহলে প্রথম ঘরে বসানোর জন্য অপশন কয়টা বলো তো ভাইয়া? 5টা। যে প্রথম ঘরে তো যা ইচ্ছা তাই বসাইতে পারো, কিন্তু শেষেরটাতে অবশ্যই একটা জোড় সংখ্যায় বসাইতে হবে, নাহলে কিন্তু সেটা জোড় হবে না। তাহলে প্রথমে শেষেরটার জন্য অপশন বসাই নিলাম 3টা, তাহলে একটা সংখ্যা বসাই দিছো, তাহলে হাতে থাকে আর 5টা সংখ্যা, তাহলে পরের ঘরের জন্য থাকবে 5টা অপশন। তাহলে তোমার জোড় সংখ্যা কতগুলো হইতে পারে বলো তো ভাইয়া? জোড় সংখ্যা হইতে পারে আমাদের 5 × 3, দ্যাট মিনস 15টা। তাহলে তোমাকে বলছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাব্যতা, তাহলে প্রবাবিলিটি অফ এ সেটা কি হবে? সেটা হবে যে 15 বাই হচ্ছে তোমার 30, তাহলে এটা চলে আসবে আমাদের হাফ। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে আমাদের হাফ, ডান। ওকে, এবার তাহলে চলো আমরা নেক্সটে যাই। এবার আমাদের একটা সুন্দর টপিক দিছে, সেটা হচ্ছে কি আমাদের দ্বিপদী বন্টন ব্যবহার করে তোমার সম্ভাবনা নির্ণয়, এটা আমাদেরকে বলছে, ঠিক আছে। তাহলে এই দ্বিপদী ব্যবহার করে সম্ভাবনা কিভাবে বের করতে পারো দেখো ভাইয়া, এখানে বলছে কোন দৈব ঘটনা যদি পর পর তোমার n সংখ্যক বার ঘটে, দৈব ঘটনা যে কোনো একটা ফলাফল ঠিক আমাদের r সংখ্যক বার ঘটার সম্ভাবনা কত? তাহলে সেটা হচ্ছে কি বলছে, ফর্মুলাটা দেখো, NCR দেন হচ্ছে p টু দি পাওয়ার r আর হচ্ছে 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস r। তো ভাইয়া এটা বেসিক্যালি আমাদের যে বাইনোমিয়াল দ্বিপদী বিস্তৃতির সাথে মিলে, বুঝছো? তোমার এই দ্বিপদী বন্টন এটা হচ্ছে একটা তোমার বাইনোমিয়াল প্রসেস বা বার্নৌলি প্রসেস, বা তুমি এটাকে বলতে পারো ডাইকোটোমাস প্রসেস। ডাইকোটোমাস কথাটার মানে কি, যে ইয়েস নো, তোমার হচ্ছে ডু ডোন্ট, এরকম যে হবে অথবা হবে না, এরকম দুইটা পসিবল অ্যান্সার থাকে। তাহলে ধরো তুমি n সংখ্যক বার একটা ছক্কা নিক্ষেপ করছো, তাহলে n সংখ্যক বার নিক্ষেপ করলে তার মধ্যে আমি ধরো বললাম 4 বার তোমার 2 আসার প্রবাবিলিটি কত? তাহলে 2 আসার প্রবাবিলিটিকে আমরা বের করতে পারি না? একটা ছক্কা যদি নিক্ষেপ করো তাহলে 2 আসার প্রবাবিলিটি কত? 1/6। আর 2 না আসার প্রবাবিলিটি কত ভাই বলো তো? 1 - 1/6 মানে কি 5/6। তাহলে এই যে দেখো এখানে কি বলছে, তুমি একটা কাজ n সংখ্যক বার করবা, ধরো একটা ছক্কাই তুমি n সংখ্যক বার নিক্ষেপ করবা, তার মধ্যে থেকে r সংখ্যক বার ধরো 4 আসতে হবে বা 5 আসতে হবে, এরকম ঘটনা ঘটার সম্ভাবনার জন্য ফর্মুলাটা কি দেখো, NCR এই p টু দি পাওয়ার r, এখানে p কি জানো? তুমি যেই ঘটনাটা আসার কথা বলতেছো সেটা ঘটার সম্ভাবনা, আর 1 মাইনাস p কি বলতো? সেটা না ঘটার সম্ভাবনা। তাহলে NCR p টু দি পাওয়ার r 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস r, এটা দিয়ে করা যায়। তাহলে যে এখানে দেখো n সংখ্যক বার তুমি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 4 ওঠার সম্ভাবনা কত বলো? যদি প্রবাবিলিটি অফ আমি 4 বলতাম, 4 ওঠার সম্ভাবনা, তাহলে কি তুমি অ্যান্সার বলতা না ভাই 1/6? তাহলে 4 না ওঠার সম্ভাবনা যদি বলতাম ধরো এই 4 প্রাইম, তাহলে সেটা হয়ে যেত 1 - 1/6, তার মানে কি বলতো ভাই 5/6। তাহলে দেখো n সংখ্যক বার নিক্ষেপ করছো, তার মধ্যে তুমি এক্ষেত্রে একবার 4 ওঠার জন্য তুমি সম্ভাবনা বের করতে চাও, তাহলে এই যে NC আমরা এই r এর জায়গায় বসাবো 1, এইটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে ভাই 4 আসার সম্ভাবনা টু দি পাওয়ার 1, এটা 4 না আসার সম্ভাবনা টু দি পাওয়ার n-1। সেম হইতে দেখো n সংখ্যক বার ছক্কা নিক্ষেপ করলে দুইবার 4 ওঠার সম্ভাবনা কত? তখন এই যে NC এখানে হচ্ছে 2,
এই যে 4 আসার সম্ভাবনা যেটা তার উপরে পাওয়ার 2 আর না আসার উপরে n-2। এটা হচ্ছে আমাদের তোমার একটা দ্বিপদী বন্টন ব্যবহার করে সম্ভাবনা নির্ণয়ের ফর্মুলা। তাহলে এই রিলেটেড ম্যাথ মাঝে মাঝে চলে আসে। তো আমরা একটা ম্যাথ দেখি চলো। কি বলছে? কয়েন তুমি পরপর 5 বার টস করবা। কোন কয়েন পরপর 5 বার টস করছো। তাহলে ঠিক 3 বার হেড আসার সম্ভাবনা কত? তাহলে ভাই 1 নাম্বার, প্রথমে কয়েন টসের ক্ষেত্রে বলো প্রবাবিলিটি অফ হেড। প্রথমে এটা বের করো, প্রবাবিলিটি অফ হেড আসা। হেড আসার প্রবাবিলিটি কত ভাই বলো তো? হেড আসার প্রবাবিলিটি হচ্ছে তোমার হাফ। তাহলে বলো হেড না আসার প্রবাবিলিটি কত? হেড না আসা সেটা আমাদের কত আসতো? 1 মাইনাস, এই যে 1 মাইনাস তোমার হচ্ছে হাফ। তাহলে সেটাও কত আসে বলো তো? সেটা আসে আমাদের হাফ। তাহলে এখন আমাদের কি 5 বার টস করছো, তাহলে 5 বার টসে তোমার 3 বার হেড আসার প্রবাবিলিটি, সেটা আমাদের কি হবে? যে 5 বার টস করায় 5 বার টচ করায় আমাদের 3 বার ধরো হেড, 3 বার হেড। তাহলে এইটার জন্য আমাদের ফর্মুলা কি হবে? দেখো এই যে 5c3 ইনটু ভাইয়া ওই যে p টু দি পাওয়ার কত বলো তো? 3। তাহলে p হচ্ছে কি হেড আসার প্রবাবিলিটি, তার মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার 3। আর এরপর হচ্ছে 1 মাইনাস p, সেটা আমরা দেখলাম আসলো হাফ, সেটা টু দি পাওয়ার এই যে 5 মাইনাস 3। বুঝছো? এটা করলে তুমি পেয়ে যাবা। তাহলে সেই সম্ভাবনাটা আমাদের এখানে কত আসে দেখো, সেটা হবে আমাদের ভাইয়া 5c3 ইনটু হচ্ছে তোমার কত? হাফ। দেখো খেয়াল করো, এটা আমাদের আসবে তোমার হাফ টু দি পাওয়ার 3 আর হচ্ছে কি ইনটু হচ্ছে আমাদের তোমার এখান থেকে আসবে হাফ টু দি পাওয়ার কত ভাইয়া? হাফ টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2, তাই না? টু দি পাওয়ার 2। তাহলে এটা কত আসে? এটা আমাদের চলে আসে 5/16। তোমাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা না খুব ইজিলি ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে কিভাবে করতে পারো? এই যে দেখো, এখানে মেনুতে যাবা, মেনুতে গিয়ে তুমি 7-এ যাবা। 7 হচ্ছে আমাদের এই যে মেনুতে গেলা, এই 7-এ গেলা, এখানে এই যে দেখো বাইনোমিয়াল পিরি, তাই না? এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই অপশনটাতে যাবা, পরে যাবা। তাহলে আমরা ভ্যারিয়েবলের জন্য করতেছি, তাহলে 2। এখন বলো এক্স, আমরা হচ্ছে কতবার টস করার পরে তুমি কতবার হচ্ছে হেড চাইছো? 3 বার হেড চাইছো, তাই না? তাহলে এক্স এর জায়গায় তুমি লিখবা কত? 3। আর টোটাল কতবার টস করছো? n বার, তাহলে 5। আর হেড আসার প্রবাবিলিটি কত বলো তো ভাইয়া? হাফ। এই যে হাফ বসাই দিছো। দেখো ইকুয়াল করো, ইকুয়াল করলে এই যে 3125, এই যে তোমার এখানে যে অ্যান্সারটা আসছে না ভাই 5/16, সেই 5/16 কিন্তু আসলে আমাদের 3125। এটা কিন্তু আমাদের 3.125। তাহলে এটা ডিরেক্টও করা যায়। তাহলে দেখছো ক্যালকুলেটরে ডিরেক্ট করা যায়। কি করতে হইলো আমি আবার বলি, এই ধরো মেনুতে গেছো, এই 7 নম্বরে যাবা, দেন বাইনোমিয়ালে যাবা, দেন হচ্ছে ভ্যারিয়েবলে যাবা, গিয়ে তুমি হচ্ছে কতবার টস করতে চাও? 3 বার, সেটা বসাবা। টোটাল কতবার আমরা টস করছি? 5 বার, সেটা বসাবো। ওই যেটা চাচ্ছ তার সম্ভাবনা লিখে দিবা। লেখার পরে এই যে দেখো অ্যান্সার আমাদের চলে আসবে ডিরেক্ট 0.3, কত আসলো ভাই? 0.3125। 0.3125, আমরা এখানে তো 3 পয়েন্ট লিখছি, এটা হচ্ছে তোমার 0.3125। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হইলো। এবার দেখো এটা আমাদের ডান, তাহলে ক্যালকুলেটরে করা যায়, সেটা আমরা দেখলাম। এবার হচ্ছে কি 2 বার সর্বোচ্চ হেড আসা। 2 বার সর্বোচ্চ হেড, তার মানে কি বলো? 2 এর বেশি বার আসা যাবে না, 2 এর চেয়ে কম আসতে পারে। তাহলে 2 এর চেয়ে কম কি কি হইতে পারে? 2 বার আসলো, একবার আসলো, একবারও আসলো না, এই তিনটা কেস হইতে পারে। সর্বোচ্চ 2 বার কথাটার মানে কি? সর্বোচ্চ ধরো 2 বার আসছে, 2 বার না আসলে একবার আসলো আর একবারও আসলো না, তাহলে তিনটা আলাদা আলাদা করে বের করে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে বলবো প্রবাবিলিটি অফ সর্বোচ্চ আমাদের হচ্ছে কি 2 বার হেড, 2 বার ধরো হেড, এটা কি হবে? এটা হবে প্রবাবিলিটি অফ ধরো নো, আমরা বললাম h, প্লাস ধরো বললাম প্রবাবিলিটি অফ 1h, প্লাস ধরো বললাম প্রবাবিলিটি অফ 2h। এটাই তো, তাই না? তাহলে এখন আমাকে বলো ভাইয়া, একবারও তোমার হেড আসবে না, তাহলে সেটা কি হইতে পারে? সেটা হচ্ছে আমাদের এই যে 5c0 ইনটু এই যে হেড আসার প্রবাবিলিটি টু দি পাওয়ার হচ্ছে 0, আর ইনটু কত ভাইয়া? ইনটু হচ্ছে যে হাফ, এই যে 5 মাইনাস 0। এটা হচ্ছে কি বের করলাম? একবারও হেড না আসার প্রবাবিলিটি। এরপরে একবারের জন্য কি হবে? সেটা হয়ে যাবে 5c1 ইনটু 1/2 1, দেন হচ্ছে 1/2 আর হচ্ছে তোমার এই যে 5 মাইনাস 1, দেন প্লাস এটা হবে 5c2, দেন হাফ টু দি পাওয়ার 2 ইনটু হচ্ছে আমাদের হাফ টু দি পাওয়ার তোমার কত ভাই বলো তো? 5 মাইনাস 2। তাহলে এইটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা দেখি তো ভাই এটা আমাদের অ্যান্সার কত আসতে পারে।
তাহলে আমাদের 5c0 ইন্টু হচ্ছে আমাদের কত 1/32। ওকে, দেন প্লাস আমাদের হচ্ছে 5c1 ইন্টু হচ্ছে তোমার হাফ আর ইন্টু কত বলো তো ভাইয়া 1/16। ওকে ফাইন, দেন প্লাস আমাদের 5c2 ইন্টু আমাদের হচ্ছে 1/4 আর ইন্টু হচ্ছে 1/8। তাহলে এটা আসতেছে কত ভাইয়া হাফ। এটা আমাদের চলে আসে কত, এটা আমাদের চলে আসে হাফ। তাহলে হাফ হইতে পারে। তাহলে তোমার সর্বোচ্চ কি বলছে বলো তো ভাইয়া, আমাদের সর্বোচ্চ হচ্ছে বলছে তোমার যে সর্বোচ্চ আমাদের 2বার হেড, তাহলে সর্বোচ্চ 2বার হেড আসার প্রবাবিলিটি কত, হাফ। তাহলে এটা আমরা করে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো বেশ বড় একটা ক্লাস আমরা করলাম। এখানে সম্ভাবনা যা যা প্রবলেম আমরা দিছি এটা একটু দেখবা, আমাদের সম্ভাবনা আরো একটা লেকচার আছে ওইটা আমরা দেখবো। তো হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, বেশি বেশি প্র্যাকটিস করলে রেগুলার প্রবলেম মনে হবে না। তো ভালো থাকো ভাইয়া, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।